আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা। তোমাদের আরেকটা অনুশীলনীর প্রশ্ন ব্যাংকের সলভ যে ক্লাস সেখানে স্বাগতম। আজকে আমরা ফিজিক্সের ফার্স্ট পেপারের অধ্যায় ৭ অর্থাৎ হলো যে আমাদের গাঠনিক ধর্ম, পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটার অনুশীলনীর প্রশ্ন সলভ করব। আচ্ছা। সো তাহলে চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদের সাথে নাসিম মুশফিক সাদিদ প্রাপ্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করছি। সো মূলত অনুশীলনীর প্রশ্নগুলো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক বেশি আসে। সো এই কারণেই ধরো যে কিভাবে প্রশ্নগুলো আসে, কিভাবে হ্যান্ডেল করব, ভুল থাকলে কি করব? কারণ অনুশীলনীর কিছু প্রশ্নের সলিউশনে ভুল দেখা যায়। সেগুলো নিয়েই আমাদের মূলত আলোচনা হবে। সো ইনশাআল্লাহ এইটা করলে তোমার অনুশীলনী 100% কভার হয়ে যাবে। সো পদার্থের আন্তঃআণবিক বল, ঠিক আছে? একেবারে প্রশ্ন শুরু করে দিই। পদার্থের আন্তঃআণবিক বলের বেলায় নিচের কোনটা সঠিক? সো আমার মিথ্যাগুলো যদি আমি বাদ দিয়ে ফেলি তাহলে সঠিকটা পেয়ে যাব। প্রথমটা চলো দেখি সত্য না মিথ্যা। অণুগুলোর মধ্যকার দূরত্ব আর এর পরিবর্তনের সাথে আন্তঃআণবিক বলের পরিবর্তন ঘটে। আ আচ্ছা, ঠিক আছে। দেখলাম যে যখন একটা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? এটা হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের চারিদিকে নিউক্লিয়াস তো না, ধরো যে আচ্ছা এখানে তো ইলেকট্রন না। একটা পরমাণু, এটা ধরলাম একটা পরমাণু, এটা ধরলাম আরেকটা পরমাণু। সো তাহলে এই পরমাণুর মধ্যে যখন নাকি একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, ধরো যে নির্দিষ্ট দূরত্ব r থাকে, তখন যেই পরিমাণ বল থাকবে এটা যদি আমি r টাকে দূরত্ব যদি ইনক্রিজ করি তাহলে আকর্ষণ চেঞ্জ হবে। কমে যেতে পারে, বেড়ে যেতে পারে। আবার কাছাকাছি আনলে আকর্ষণটা বিকর্ষণেও পরিণত হতে পারে অর্থাৎ পরিবর্তন ঘটে। কথা ঠিক আছে কিন্তু। আচ্ছা, সো আমরা আসলে সঠিক উক্তিটা পেয়ে গেছি। তাও চলো দেখি r যত বৃদ্ধি পায় আন্তঃআণবিক বল তত আকর্ষণধর্মী হয়। আচ্ছা, এটাও সঠিক কথা। সো যারা নাকি এই নাম্বার প্রশ্নে থেমে গেছো যে আচ্ছা ভাই আপনি এত পড়াচ্ছেন কেন? তাই না? আ এইটাই তো সঠিক উত্তর দাগে পরের প্রশ্নে চলেন যাই। সো তাদের জন্য আ ১ বালতি সমবেদনা। কারণ দেখো ২ নাম্বার প্রশ্নটাও ঠিক যে আর যত তুমি দূরে নিবা, ওরে দূরে নিলে কাছে আসতে চায়, কাছে নিলে দূরে যেতে চায়। সো কথা কিন্তু ঠিক যে আর যত বৃদ্ধি পাবে তত আকর্ষণধর্মী হবে। আবার আর যত হ্রাস পাবে অর্থাৎ তুমি যত এটাকে কাছে আনতে চাবা, কাছে আনতে গেলে ও আবার জিদ করবে যে কাছে আসবো না, বিকর্ষণ করবে। সো ৩ টা কথাই কিন্তু ঠিক। তাহলে এখন উত্তর কি দিবা? উত্তর দিবা ঘ। কারণ ঘ নাম্বার উত্তরে আছে যে উপরের সব কয়টি উক্তিই হলো সঠিক। সো যারা বোকামি করে খালি ক নাম্বার পড়ে আগায় যাবা, ওই যে তাড়াহুড়া করবা তাদের জন্য আর কিছু বলার নাই। আচ্ছা, এখন চলো নিচের কোনটা কঠিন পদার্থের বৈশিষ্ট্য নয়? সো যেহেতু আমাদের ৯ চাইছে বৈশিষ্ট্য, সো চলো দেখি কোনগুলো বৈশিষ্ট্য, সঠিক কোনগুলো, তাহলে যেটা বাকি থাকবে সেটাই ভুল, সেটাই বৈশিষ্ট্য নয়। কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি থাকে, কথা সত্যি, কথা সত্যি। ওকে, এটা সত্যি কথা। কঠিন পদার্থের অণুগুলো এদের গড় অবস্থানকে ঘিরে স্পন্দিত হয়। আ হ্যাঁ, ঠিক আছে। কঠিন পদার্থগুলো একই জায়গায় থেকে স্পন্দিত হতে থাকে। কঠিন পদার্থের অণুগুলোর মধ্যবর্তী বল নাকি শক্তিশালী নয়, প্রবল নয়। এটা কোনো কথা? গ্যাসীয় গুলার ভিতরে না হয় শক্তিশালী না হতে পারে, বাট কঠিন পদার্থের গুলো অবশ্যই শক্তিশালী। মানে এটা ভুল কথা বলছে আর আমরা খুঁজতেই চাইছি ভুল কথাটা। সো আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। তাও আমরা লাস্টেরটা দেখব। নির্দিষ্ট আকার থাকে। হ্যাঁ, অবশ্যই নির্দিষ্ট আকার থাকে। আচ্ছা। যে অবস্থায় অণুসমূহের মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বনিম্ন হয়। আমরা সবাই জানি গ্যাসীয় পদার্থের, বায়বীয় পদার্থের যে অণুগুলো থাকে এরা সবথেকে দূরে, দূরে থাকে। এদের আন্তঃআণবিক দূরত্ব সবথেকে বেশি হয়, বাট আকর্ষণ বল সবথেকে কম হয়। আর অন্যদিকে আ কঠিনের হলো দূরত্ব সবথেকে কম, আকর্ষণ বল সবথেকে বেশি। আচ্ছা, সো এগুলো আমরা জানি। যে পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য হয়, তখন সেটা কি হয়? ওই যে নিট বল যে জায়গাটায় শূন্য হয় এটাকে বলা হয় তোমার আর নট বলা হয়। সো কখন নির্বাচন হবে? আসলে খুবই ইজি একটা প্রশ্ন। যারা এই চ্যাপ্টার রিডিং পড়ছে তারাও বলতে পারবে। বাট যারা রিডিং পড়ে নাই তাদের কাছে মনে হবে যে ভাই কি না কি মহামারী লেভেলের কঠিন একটা প্রশ্ন করে ফেলছে। আসলে কিন্তু প্রশ্ন করছে যে কখন নিটবল শূন্য হবে? ভাই আর নট নামে একটা জায়গা আছে যে একটা নির্দিষ্ট দূরত্বে, ধরো এটা একটা পরমাণু। তো এই পরমাণু থেকে আরেকটা পরমাণু মনে করো একটা নির্দিষ্ট দূরত্বে থাকলে যে দূরত্বটাকে আমরা আর নট দিয়ে প্রকাশ করি তখন সেই জায়গায় নিটবল শূন্য হয়। সো এখন জিজ্ঞেস করছে কখন নিট বল শূন্য হবে? এই যখন r ব্যাসার্ধটা r0 এর সমান হবে। সো r ইকুয়ালস টু r0 হলেই তো তোমার আ মা কি হবে? নিট বল শূন্য হয়ে যাবে। সো কঠিন কিছু তো বলে নাই। যদি r হলো r0 এর থেকে কম হয়, বেশি কাছাকাছি চলে আসলে কি করবে? ওই যে ধাক্কা দিবে, জিদ করবে। আর বেশি দূরে নিয়ে গেলে কি হবে? বেশি দূরে নিয়ে গেলেও আবার উল্টা দিকে আনতে বলবে যে ভাই কাছে নিয়ে আসো। ছোট বাচ্চাদের মতন যে বেশি কাছে দিলেও ফালায় দিবে, বেশি দূরে নিয়ে গেলেও কান্নাকাটি করবে। কাইন্ড অফ এরকম। সো এরপরে যদি আসি কোনটির ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান? আচ্ছা দেখি চলো। অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন অণুর বন্ধনের ক্ষেত্রে
ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান কিনা? না, অক্সিজেনের সমযোজী বন্ধন হয়, ২ টা করে ইলেকট্রন শেয়ার করে। সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে একটি ইলেকট্রন আদান-প্রদান হয়। সো তাহলে এদের মধ্যে আয়নিক বন্ধন হয়। সিলিকন পরমাণুর ক্ষেত্রে কি হয় আমরা চলো একটু দেখব। আচ্ছা সিলিকনেরটা আমি সিউর না। চলো পরে দেখি। তামার ক্ষেত্রে তামা যেহেতু হলো একটা ধাতু, ধাতুর মধ্যে মেটালিক বন্ড হয় বা ধাতব বন্ধন হয়। তাহলে একটা অপশনই বাকি আছে, এটাই উত্তর। এবং হ্যাঁ, সিলিকন নিজেদের সাথে একটা সিলিকন আরেকটা সিলিকন পরমাণুর সাথে ভ্যান ডার ওয়ালস বা একটা দুর্বল বন্ধন দিয়ে যুক্ত থাকে। ঠিক আছে? সো অধাতুর মধ্যে আ যদি ইলেকট্রনের শেয়ার-টেয়ার না হয় সেই ক্ষেত্রে তাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস বলটা দেখা যায়। ওকে? বিশেষ করে নিষ্ক্রিয় গ্যাসগুলোতে ভ্যান ডার ওয়ালস বল দেখা যায়। কোনটির ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান? আবারও সেম প্রশ্ন টাইপের। তো দেখো হাইড্রোজেন বন্ড না, এটার নামই হাইড্রোজেন বন্ড। ডাইপোল, ডাইপোল এটাও যথেষ্ট শক্তিশালী, সমযোজিত অবশ্যই না। লন্ডন বিকর্ষণ বল, এই লন্ডন বল খুবই উইক ফোর্স, খুবই দুর্বল। এটাতেই আসলে ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান। ঠিক আছে? সো লন্ডন বলটা ভ্যান ডার ওয়ালস বল। আচ্ছা, এরপরে আসি যে ১ মিটার, এবার আমরা একটু ম্যাথে ঢুকে গেছি। স্থিতিস্থাপকতা ইয়ং এর গুণাঙ্ক। সো আমরা একটা সূত্র শিখে নিই এখানে। সেটা হলো যে স্থিতিস্থাপকতার যে গুণাঙ্ক ধরা হয়, ঠিক আছে? স্থাপকতার যে গুণাঙ্ক ধরা হয়, স্থাপকতা এটার গুণাঙ্ক। ওকে, ভালো কথা। এই গুণাঙ্কের সূত্র হলো উপরে থাকবে পীড়ন, ঠিক আছে? উপরে থাকবে পীড়ন আর নিচে থাকবে বিকৃতি। পীড়ন বাই বিকৃতি। সো এখন আমরা এই জায়গায় যা আমাদের ক্লু দেওয়া আছে, তথ্য দেওয়া আছে সেটাই এই সূত্রে বসাবো। চলো বসাই। দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে? দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্যটাকে 10% আমরা বৃদ্ধি করতে চাই। তার মানে দৈর্ঘ্য আর দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে। বিকৃতি বের করতে পারবো আমরা সহজে। কারণ বিকৃতির সূত্র কি? বিকৃতির সূত্র আমরা জানি যে বিকৃতির সূত্র হলো কতটুকু দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে বাই আসল দৈর্ঘ্য ডেল এল বাই এল। সো ডেল এল দেওয়া আছে 10% আর মানে এল দেওয়া আছে 1 মিটার। সো ভালো কথা। আর পীড়ন কি? পীড়ন হলো এফ বাই এ। কতটুকু বল দিচ্ছি, কতটুকু ক্ষেত্রফল। সো এফ বাই এ। তো এফ কি দেওয়া আছে? আ এফ ই বের করতে বলা হয়েছে। এফ আসলে বের করতে বলা হয়েছে। আ ওয়াই দেওয়া আছে বা এই যে এইটাই দেওয়া আছে আসলে গুণাঙ্কটাই দেওয়া আছে। এফ বের করতে বলা হয়েছে। এও দেওয়া আছে যে ১ মিলিমিটার স্কয়ার। সো তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবগুলোকে আমরা ট্রাই করব এসআই এককে নিয়ে যেতে। ট্রাই করব না, অবশ্যই নিব। সবগুলোকে একই ধরনের এককে নিয়ে যেতে, এসআই এককে নিয়ে আসাটাই বেস্ট। অর্থাৎ মিলিমিটারকে মিটারে নিয়ে যেতে হবে। অন্য কোনো একক যদি আ এসআই এ না থাকে সেটাকে আমরা এসআই এ নিয়ে আনবো। এবার চলো আমরা একটু ম্যাথটা করে ফেলি। তাহলে ম্যাথের ভ্যালু গুলো বসায় ফেলি। স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হইছে কত? 2 × 10^11। আ ভালো কথা। এফ বের করতে হবে। এ দেওয়া আছে কত? ১ মিলিমিটার স্কয়ার। সো যারা জানো না এগুলো একটু প্র্যাকটিস করতে, করতে চলে আসবে বা আমরা যারা জানি বা একটু মাথার মধ্যে করতে পারবো তারা করে ফেলি। যে 10^-3 মানে মিটার মানে ১ মিলিমিটার, তাই না? সো এটা কি স্কয়ার করতে হবে যেহেতু ক্ষেত্রফল ১ মিলিমিটার স্কয়ার। সো তার মানে এটার যদি আমি স্কয়ার করি তার মানে 10^-6 হয় আসলে। ঠিক আছে? 10^-3 স্কয়ার করলাম। ভালো কথা। আর ডেল এল কত? ডেল এল বাই এল এটা হলো 10%। সো আল্টিমেটলি ১ মিটারের ক্ষেত্রে 10% চেঞ্জ হচ্ছে মানে কি? ১ মিটারের ক্ষেত্রে 10% চেঞ্জ হচ্ছে মানে 0.1, ঠিক আছে? 0.1। সো আল্টিমেটলি এবার যদি আমরা দেখি যে আ এবার পুরাটার এদিক ওদিক গুণ-টুন করে ফেলি তাহলে কাজ শেষ হয়ে যাবে। সো তাহলে কি করা যায়? চলো, কাজ যেহেতু শেষ করতে হবে। নিচে থাকতেছে কত? এই জায়গায় হিসাব করে ফেলি। নিচে থাকতেছে কত? নিচে থাকতেছে 0.1, ঠিক আছে? নিচে থাকতেছে 0.1, যেহেতু 0.1/1 তো 0.1 কে এদিকে গুণ করে দেই। ঠিক আছে? 0.1 কে এদিকে যদি আমি গুণ করে দিই তাহলে 2 × 10^10 হয়ে যায়। গুণ করে দিলে যেহেতু দশমিক ইয়ে আছে আর এদিকে আছে f/10^-6। আচ্ছা, এই 10^-6 এদিকে গুণ করে দেওয়া পসিবল। সো 10^-6 যদি এদিকে গুণ করে দিই তাহলে 2 × 10^10 into 10^-6 equals to f হয়। ঠিক আছে? সো মানে f ই তো বের করতে বলছে। সো তার মানে আল্টিমেটলি f equals to কত হয়? 2 into আমরা জানি পাওয়ার এরকম থাকলে যোগ হয়ে যাবে। সো 10 যোগ -6। 10 যোগ -6 মানে কি? 4। তাহলে এই যে বল হলো 2 × 10^4। সো দেখি আসলে 2 × 10^4 আমাদের ক নাম্বার উত্তর হয় কিনা? হ্যাঁ, আমাদের ক নাম্বার উত্তর। তাহলে আমরা এই যে ধরে, ধরে ম্যাথ করব। খুব বেশি সময় লাগবে না, বাট একবারেই ঠিক হয়ে গেলে আলহামদুলিল্লাহ। আর যদি দ্রুত করতে যেয়ে ভুল হয়, আবার করবা, আবার ভুল হবে, আবার করবা, আবার ভুল হবে। তোমার ৩ গুণ বেশি সময় যাবে দ্রুত করতে গেলে, শর্টকাট মারতে গেলে। আচ্ছা, ১ সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ সেম কথা। তাহলে এ দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে। টেনে দ্বিগুণ লম্বা করা হলো, অর্থাৎ হলো বিকৃতি দেওয়া আছে। বিকৃতি হইছে মানে লম্বা করা
হয়েছে, ডাবল করা হয়েছে। ঠিক আছে? ভালো কথা। বিকৃতি দেওয়া আছে। আর কত বল, F কত সেটা জানতে চাইছে। সো আমাদের এখন কথা হলো একটা ক্লু দেওয়া নাই যে তামার স্থিতিস্থাপক গুণাঙ্ক কত দেওয়া নাই। সো আমাদের একটু এটা মাথায় রাখতে হবে। যদিও এটা রুয়েটের প্রশ্ন, তাও কিছু ক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখা উচিত। মেডিকেলে কিছু জিনিস মুখস্থ টাইপের জিনিস দিতে পছন্দ করে। সো তামারটা আমাদের মুখস্থ রাখতে হবে। তামার স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা তো আগে সূত্রটা লিখি। y = F/A, উপরে হলো পীড়ন, নিচে হলো del L/L। আচ্ছা, তামার স্থিতিস্থাপক গুণাঙ্ক হলো যেটা একটু আগে পড়লাম সেটাই 2 × 10⁻11, ঠিক আছে? নিউটন পার মিটার স্কয়ার। সো আল্টিমেটলি তাহলে এটা আমাদের এখানে বসায় দিতে হবে যে 2 × 10⁻11 যা জানি সেগুলো একটু বসাই। F বের করতে বলা হয়েছে। A দেওয়া আছে কত? A দেওয়া আছে 1 সেন্টিমিটার স্কয়ার। 1 সেন্টিমিটার মানে কত? 1 সেন্টিমিটার মানে 10⁻²। দেখো আমি মিটারে নিয়ে যাচ্ছি। এটার কত করতে হবে? স্কয়ার করতে হবে যেহেতু মিটার স্কয়ার। আচ্ছা, del L কত? দ্বিগুণ লম্বা করা হয়েছে। মানে L আগে ছিল L, এখন করা হয়েছে 2L। তা 2L - L মানে উপরে তো দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন করা হয়েছে। সো 2L - L ডাবল করা হয়েছে মানে আগের তুলনায় আগেরটা বিয়োগ করো ডাবল করার পর থেকে। সো 2L - L। ওকে। সো এবার যদি আমরা এটা সলভ করতে থাকি, ঠিক আছে? চলো সলভ করি। নিচেরটুকু যদি একটু সলভ করি, তার মানে নিচে আসলে লেখা যায় কি? নিচে আসলে লেখা যায় যে L/L লেখা যায়। L/L মানে কি? কাটাকাটি চলে যায়। সো আসলে নিচেরটুকু না লিখে নিচেরটুকু কিছু না লিখলেও আমাদের কোনো সমস্যা ছিল না। কারণ নিচে আসলে কিছুই থাকে না। ঠিক আছে? বিকৃতি আসলে এখানে ১। বিকৃতি যেহেতু ১ তার মানে এই জায়গায় যেহেতু জায়গা কম আমি এইজন্য এভাবে লিখতেছি। বিকৃতি যেহেতু ১ আমরা কিন্তু এভাবে ডিরেক্ট লিখে ফেলতে পারতাম। এভাবে ডিরেক্ট যদি লিখে ফেলি 10⁻⁴ কে এদিকে নিয়ে আসো আমরা গুণ করব। সো আল্টিমেটলি F = কি? 2 × 10⁻11 এর সাথে হলো আমরা 10⁻⁴ কে গুণ করব। 10⁻⁴ কে গুণ করলে কত হবে? 2 × 10⁻⁷। 2 × 10⁻⁷ নিউটন। সো উত্তর কোনটা হবে? উত্তর এখানে ক হবে। সো চলো দেখি ক হয়েছে উত্তর। এরপর যদি দেখি নিচের কোনটা সঠিক। ইউ হলো একক আয়তনের শক্তি। ইউ হলো কত? একক আয়তনের শক্তি। একক আয়তনের শক্তির ফর্মুলা আমি সবসময় এক্কেবারে সুন্দর মতো মনে রাখতাম। দেখো আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে এক জায়গায় y, তাই না? স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক কি? পীড়ন ভাগ বিকৃতি। তাই না? পীড়ন ভাগ বিকৃতি করলে আমরা কি পাই? আমরা পাই y, স্থিতিস্থাপক গুণাঙ্ক। আর ঠিক ইউ যখন একক আয়তনের শক্তি বের করবা তখন হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি করবা। হাফ পীড়ন ইনটু বিকৃতি। মানে এখানে গুণ করলে তুমি পাবা শক্তি আর ভাগ করলে পাবা হলো তুমি স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমি এই সূত্রটা মনে রাখতাম। ভাগ করলে পাচ্ছি আমি গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, আর গুণ করলে পাচ্ছি শক্তি। সো এখন চলো দেখি এইখানে জিনিসপাতিগুলো একটু বসাই। জিনিসপাতিগুলো কি বসাই? সেটা হলো যে হাফ তো হাফ, হাফ তো আর কিছু করার নাই। পীড়ন মানে কি? পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল F/A। আর বিকৃতি মানে কি? বিকৃতি মানে হলো del L/L। ঠিক আছে? বা ছোট হাতের L/L। ঠিক আছে? ছোট হাতের L/L। del L ও লিখে না লিখলেও ছোট হাতের L দিয়েও বোঝা যায়, একই কথা বোঝা যায়। কিন্তু একটা অপশনের সাথেও আমার মিলতেছে না। তাহলে এখন কি করা উচিত? দেখো, আসলে প্রথমটা কখনোই হবে না। আমরা মোটামুটি সিউর প্রথমটা কখনোই হবে না। তাও চলো, আচ্ছা তাও আমরা এটাকে একটু গুতাগুতি করি। ঠিক আছে? এটাকে আমরা গুতাগুতি করি। তো ভাইয়া দেখো তো আমরা এমনি y এর সূত্র কি জানি? যে y এর সূত্র যেখানে লিখতেছি, y এর সূত্র আসলে কি? তাহলে যদি আমি সংখ্যায় লিখি যে F/A = L, ছোট হাতের L বাই বড় হাতের L। আচ্ছা। সো এটাকে যদি আমরা আসলে F/A এর ভ্যালু বের করতে চাই, এইটুকুর ভ্যালু বের করতে চাই, F/A এর ভ্যালু বের করতে চাই, তাহলে আল্টিমেটলি কি হয়? যে F/A এই নিচেরটাকে এইদিকে গুণ করে দিব, তাই না? F/A = Y L/L। বুঝছো কথাটা? যে F/A এর ভ্যালু যদি বের করতে চাই, L/L কে এদিকে গুণ করে দিব। গুণ করে দিছি। সো এখন এই F/A এর ক্ষেত্রে জাস্ট ওই ভ্যালুটুকু বসাই। তাহলে হাফ ইনটু F/A মানে হলো F/A মানে হলো Y L/L আর ইনটু L/L। তার মানে কি L/L দুইবার আসছে, তাহলে গুণ করলে আল্টিমেটলি রেজাল্ট আসবে হাফ Y L স্কয়ার নিচে L স্কয়ার। সো তাহলে এখানে কোনটার সাথে মিলে? এই যে এটার সাথে মিলে, তাহলে গ হবে এখানকার উত্তর। বাকি একটাও আসলে মিলে না, বাকি একটাও কোনোভাবে হয়ই না। ওকে? বাকি একটা কোনোভাবেই হয় না। সো এটাই হবে এখানকার উত্তর। ওকে? বুঝছো? ঠান্ডা মাথায় দেখো আরেকবার। দরকার হলে রেকর্ডটা পজ করে আরেকবার হলো রিওয়াইন্ড করো। আচ্ছা। সো এবার আসি। এসআই পদ্ধতিতে পীড়নের একক কোনটি? আচ্ছা, পীড়নের একক ভাইয়া আমি তোমাদের সবসময় শিখাইছি একটা কথা, আমার ক্লাস যারা করছো তারা জানো, সূত্র। যে বান্দা সূত্র পারে এবং সূত্র বুঝে পড়ে তার কাছে সবকিছু সহজ। সূত্র পারলে ৫টা জিনিস পারা যায়। সূত্র পারলে তুমি সংজ্ঞা পারবা, সূত্র পারলে তুমি একক পারবা, সূত্র পারলে তুমি মাত্রা পারবা, সূত্র পারলে তুমি সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কগুলো পারবা, সূত্র পারলে তুমি ম্যাথ গুলো পারবা। সো এই ৫টা জিনিস সূত্র পারলে পারা যায়। যেহেতু একক আসছে খুবই সহজ বের করা। সো আমরা চলো একটু আগে যে সূত্রটা পড়লাম যে y = পীড়ন বাই বিকৃতি, তাই না? তো এখানে পীড়নের একক জিজ্ঞেস করছে। আচ্ছা, যদি এই সূত্র লাগে না, সরি, পীড়নের সূত্রটা আমরা লিখি যে পীড়ন ইকুয়ালস টু কি? পীড়ন ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল F/A। আচ্ছা ভাইয়া,
এফ এর হলো একক কি? এফ এর একক কি? এফ এর একক হলো তোমার নিউটন, তাই না? এফ এর একক হলো নিউটন। আর ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। সো আল্টিমেটলি মিটার স্কয়ার যেহেতু ভাগ হচ্ছে তাহলে নিউটন পার মিটার স্কয়ার এটা হলো পীড়নের একক। সো দেখো নিউটন পার মিটার স্কয়ার ক নাম্বার হলো এখানকার উত্তর। অসহ বল কি? অসহ বল মানে কি? সহ্য করতে পারতেছি না। এমন একটা বল দেওয়া হয়েছে যেটা ও সহ্যই করতে পারতেছে না। চলো সেটা সহ্য করতে পারতেছে না কি বল সেটা একটু দেখে নিই। আ ধরো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত বল না এককভাবে লম্বভাবে উদ্ভূত বল সেটাকে বলা হয় চাপ। এটাকে বলা হয় চাপ। তাহলে চাপ বা পীড়ন বলে। সো এটা না, উত্তর এটা না। বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে বস্তুর যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় বিকৃতি। তার মানে এইখানে খ নাম্বার দিয়ে বিকৃতি বোঝাচ্ছে। তাহলে এটাও আমার সংজ্ঞা না। কাঙ্ক্ষিত সংজ্ঞা এটা না বা কাঙ্ক্ষিত যেটা চাচ্ছি সেটা না এটা। যে মানের বল পর্যন্ত কোনো বস্তু স্থিতিস্থাপক থাকে এটাকে বলা হয় স্থিতিস্থাপকতার সীমা। ঠিক আছে? এটাকে বলা হয় স্থিতিস্থাপকতার সীমা। আচ্ছা তাহলে এটাও না। লাস্টেরটাই হবে উত্তর বুঝতেছি তাও একটু পড়ে দেখি। সর্বাপেক্ষা কম যে বলের ক্রিয়ায় বস্তু ছিঁড়ে যায় মানে সহ্য না করতে পারতেছে ন্যূনতম যে বলটা সহ্য করতে পারে না সেটাকে বলা হয় অসহ বল। সো তাহলে ঘ হবে এখানকার উত্তর। সো ঘ এটার উত্তর। এই ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুতে লম্বভাবে এফ বল প্রয়োগ করা হলো হলে পীড়ন কি? পীড়ন আমরা একটু আগেই দেখালাম বল বাই ক্ষেত্রফল এফ বাই এ। সো এটা আমরা জানি মুখস্থ সূত্র। এল দৈর্ঘ্যের আ কোন বস্তুর উপর দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলে যদি এর দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাহলে দৈর্ঘ্যের বিকৃতি কোনটা? আমরা জানি যে বিকৃতির সূত্র কি? বিকৃতির সূত্র হলো তোমার উপরে হলো দৈর্ঘ্য পরিবর্তন আর নিচে হলো আসল দৈর্ঘ্য বা আদি দৈর্ঘ্য। সো এল বাই এল বা ডেল এল বাই এল যেটাই বলা হয় না কেন। সো তাহলে এই যে দেখো কোনটা সূত্র মুখস্থ এগুলো আরকি সূত্র ক হলো এখানকার উত্তর। ওকে। তারপরে যদি আসি স্থিতিস্থাপকতার সীমা কি? একটু আগেই মাত্র একটা প্রশ্ন যে সীমা পড়াইলাম যে নির্দিষ্ট বল পর্যন্ত বস্তুটা পূর্ণ স্থিতিস্থাপক থাকে অর্থাৎ আবার ফেরত আনা পসিবল সেটাকে বলা হয় স্থিতিস্থাপকতার সীমা। যেরকম একটা এক্সাম্পল যদি দিই যে রাবার তো স্থিতিস্থাপক একটা বস্তু বা ধরো এই যে টাকার রাবার যেটা আমরা স্থিতিস্থাপক বস্তু ধরলাম। সো কিন্তু এটাকে টানতে, টানতে যদি তুমি এমন এক অবস্থায় নিয়ে গেছো যে ছিঁড়ে গেছে বা লুজ হয়ে গেছে তার মানে কি ওটা তুমি সীমা ক্রস করে ফেলছো। সো তার মানে ওই সীমাটা বলতে বোঝায় যে সর্বাপেক্ষা কম যে বলের ক্রিয়ায় ছিঁড়ে যায় না এটা তো হবে না। আ যে মানের বল পর্যন্ত কোন বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে লাস্টেরটার। উপরের ২ টা আগের কথাই দেখো, উপরের ২ টা হবেও না, নিজেরাও পড়ে দেখো। ঠিক আছে? আমরা সবসময় ৪ টা অপশনই পড়ব। ঠিক আছে? সো যাই হোক। আ এরপরে আসি কোনটি পদার্থের সাধারণ ধর্ম? পৃষ্ঠ শক্তি? না, পৃষ্ঠ শক্তি হলো তরল বা প্রবাহী পদার্থের থাকে। সান্দ্রতা প্রবাহী পদার্থের থাকে। মানে কঠিন পদার্থের থাকে না এগুলো। পৃষ্ঠটান কঠিন পদার্থের থাকে না। তো কঠিন পদার্থ থেকে শুরু করে মানে যেটা সাধারণ ধর্ম সবার থাকে সেটা হলো স্থিতিস্থাপকতা। ঠিক আছে? স্থিতিস্থাপকতা এটা ইউজুয়ালি তোমাদের তপন স্যারের বই অনুযায়ী এটাই দেওয়া। হয়তো প্রশ্নে একটু কিছু ওয়ার্ড মিসিং আছে যে কঠিন পদার্থের সাধারণ ধর্ম কোনটা? সেটার উত্তর হতো আরো ভালো হতো। প্রশ্নটা যদি এরকম হতো যে কোনটি কঠিন পদার্থের সাধারণ ধর্ম। উত্তর যদি স্থিতিস্থাপকতা হতো এটা হলো পারফেক্ট হতো। বাট তোমাদের তপন স্যারের বইতে কোনো কারণে হয়তো টাইপিং মিস্টেক এর কারণে কঠিন শব্দটা আসে নাই। বাট আমরা মাথায় রাখবো যে বাকি ৩ টা যেহেতু একই রকমের বাকি ৩ টাই হয় প্রবাহীর ক্ষেত্রে স্থিতিস্থাপকতাই এখানে একটু ডিফারেন্ট। সো এটাই আসলে উত্তরটা চাইছে তপন স্যার এটাই আসলে উত্তরটা চাইছে। সো প্রশ্নটা একটু ভুল আছে এখানে। স্থিতিস্থাপকতার সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়? তাহলে সঠিকগুলো খুঁজে বের করি। স্থিতিস্থাপক গুণাঙ্ক পীড়ন বাই বিকৃতি আমরা জানি যে হ্যাঁ y ইকুয়ালস টু পীড়ন বাই বিকৃতি আমরা এটা জানি। ঠিক আছে? এটা ঠিক আছে। স্থিতিস্থাপক গুণাঙ্ক বিকৃতি বাই পীড়ন। ভাই এটা কোনোভাবেই সম্ভব না। ১ম টা ঠিক হলে এটা কেমনে সম্ভব? তো আসলে এটাই উত্তর চাইছে, এটাই উত্তর। তবে আমরা তাও বাকি ২ টা দেখি অসহপরণ পীড়ন ইকুয়ালস টু ভার বাই ক্ষেত্রফল। আমরা দেখলাম যে পীড়ন মানে কি? পীড়ন মানে হলো বল বাই F বাই A তাই না? F বাই A। F দিয়ে এখানে বোঝাইতেছে যে অসহভার, A দিয়ে ক্ষেত্রফল। সো কথা ঠিক আছে। স্থিতিস্থাপক গুণাঙ্কের একক একটু আগেই বের করলাম নিউটন পার মিটার স্কয়ার এটাও ঠিক আছে। ওকে। সো হুকের সূত্র স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক। যারা একবার রিডিং পড়ছো তাদের এই কথাটা মাথার মধ্যে একেবারে সেট হয়ে গেছে যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। সো এই তো আমরা এটা পেয়ে গেছি। এরপরে যদি আসি যে পি আর বি, পি দিয়ে পীড়ন, বি দিয়ে বিকৃতি। ভাই খাঁটি বাংলায় বাংলিশে লিখে ফেলছে। সো তবে এদের মধ্যে সম্পর্ক কি? এই যে মাত্র হুকের সূত্র কি বললাম? পীড়ন সমানুপাতিক বিকৃতি, পি সমানুপাতিক বি। আচ্ছা। সো এরপর যদি আসি স্থাপকতার গুণাঙ্ক সংক্রান্ত নিচের কোন তথ্যটি সঠিক নয়? সঠিকগুলো চলো বের করি। আ y equals to FL by AL ঠিক আছে, কথা কিন্তু ঠিক আছে। তাও তোমাদের একটু বোঝানোর জন্য যে হ্যাঁ, আমি সবসময় এইভাবে মাথায় রাখতাম। আমি এইভাবে মাথায় রাখলে আমার গুলায় যাইত। সো এটা পরে যদি আমি এটাকে গুণ করে দিই, গুণ করার সময় তো উল্টায় যায়। সো F বড় হাতের L টা উপরে চলে যায় তখন।
আর ছোট হাতের এলটা নিচে চলে আসে। হ্যাঁ, তাহলে এটা ঠিক আছে। YMGL হ্যাঁ, F হলো ভর দিয়ে, mg দিয়ে তো বল বোঝাইতেছে, ওজন বোঝাচ্ছে। সো বড় হাতের এল উপরে আছে। আর A হলো ক্ষেত্রফল বোঝাতে, গোলাকার একটা বস্তুর ক্ষেত্রফল বোঝাইতে পায়ের স্কয়ার ইউজ করছে। সো তাহলে ঠিক আছে। ভুলটা চাইছে। Y ইকুয়ালস টু Y এর যে মাত্রা ml ইনভার্স T ইনভার্স 2, আবার অথবা ঘতে দিছে Y ইকুয়ালস টু ml মাইনাস 2 T মাইনাস 2। সো এখন এই দুইটার মধ্যে একটা উত্তর হবে আমি বুঝতেছি। সো তাহলে চলো Y এর মাত্রাটা বের করি। আচ্ছা, Y এর মাত্রা বের করার আগে কি আমরা সূত্র জানতে হবে। আমি এই কথাটা বারবারই বলতেছি যে ভাইয়া যে বান্দা যে সূত্র পারে সে সবকিছু পারে। সো Y এর সূত্র আমরা জানি। Y এর সূত্র হলো F বাই A আহ L বাই L। ওকে, রাইট? সো এখানে চলো প্রত্যেকটার হলো একক দেখি। F হলো নিউটন, ঠিক আছে? A হলো মিটার, সো মিটার স্কয়ার। আর L হলো মিটার, এই হলো মিটার। সো এখানে মিটার, মিটার কাটাকাটি যায় আর এটা হলো ভাগ হয়ে যায়। ভাগ হয়ে গেলে তখন আল্টিমেটলি কি আসে? Y এর তাহলে একক কি আসে? Y এর যে একক এটা আসলে কি? Y এর একক হলো পীড়নের একক। কারণ নিচেরটুকু কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে Y এর একক আর F বাই A এর একক একই কথা। ঠিক আছে? Y এর একক, চাপের একক, পীড়নের একক সবকিছু একই। নিউটন মিটার ইনভার্স 2। আচ্ছা, এবার আসি নিউটনের কি মাত্রা কি ছিল? নিউটনের মাত্রা ছিল বলের মাত্রা ml T ইনভার্স 2, আর মিটার স্কয়ারের জন্য এখানে আসতেছে কি L ইনভার্স 2। সো তাহলে এই দুইটা যদি কাটাকাটি করি তাহলে কি হবে? m L ইনভার্স 1 T ইনভার্স 2। তাহলে কোনটার সাথে মিলে? গ এর সাথে মিলে। যেহেতু গ ঠিক তার মানে কি ঘ ভুল। তাহলে ঘ ভুল। তাহলে এখানকার ঘ ভুল, সঠিক নয় সেটাই চাইছে। আচ্ছা, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটা? আয়তন গুণাঙ্ক বলতে বোঝায় যে আমি যদি বলি যে ভাইয়া দেখো আ এই যে কি বলা যায়? ধরো যে এখানে আমার চশমা তো একটা শক্ত কঠিন একটা পদার্থ। তো ধরলাম যে এটার চাপ দিলে সহজে নরম হচ্ছে না। মানে সহজে আয়তন পরিবর্তন হচ্ছে না, সংকুচিত হচ্ছে না। সো তাহলে চশমার আয়তন গুণাঙ্ক বেশি। আর ধরো যে আমার এই যে কাপড় এটা সহজে চাপ দিলে যে ছোট হয়ে যাচ্ছে, আয়তন কমে যাচ্ছে। জাস্ট কথার কথা বলতেছি। এখানে হাতের কাছে আর অন্য কিছু নাই দেখে এটাই বললাম যে তাহলে এটার আয়তন গুণাঙ্ক কম। অর্থাৎ যার আয়তন গুণাঙ্ক বেশি সে সহজে আ ছোট হয় না। তাই না? তার হলো শক্তিশালী বেশি বা এই যে তার মানে সে ছোট হতে চায় না। যার আয়তন গুণাঙ্ক বেশি সে সহজে ছোট হতে চায় না বা আয়তন পরিবর্তন করতে চায় না। সো এই জিনিসটাকেই বলা হচ্ছে তোমার কি বলে? আয়তন গুণাঙ্ককে তাহলে বলা হয় কি এই জিনিসটাকে, যেহেতু ও ছোট হতে চায় না, সো ওর মধ্যে কোনো সংনম্যতা নাই। ও হলো অসংনম্য। ঠিক আছে? ও হলো অসংনম্য। আর তাহলে অসংনম্যের বিপরীত রাশি কি হবে? গেস করো। অসংনম্যের বিপরীত রাশি হলো সংনম্যতা। ঠিক আছে? অসংনম্যতার বিপরীত রাশি হলো সংনম্যতা। বিপরীত রাশি চাইছে। ওকে? বিপরীত রাশি। আচ্ছা। তাহলে এবার আসি যে সেই একই কথা পীড়নের প্রয়োগে ১ মিটার দীর্ঘ একটা তারের বৃদ্ধি পাইছে। বড় হাতের এল আছে, ছোট হাতের এল আছে। তাহলে তারটির ইয়ং এর গুণাঙ্ক কত? সো চলো দেখি কি, কি দেওয়া আছে সেই অনুযায়ী আমরা কাজ করি। আমরা হলো পীড়ন পেয়ে গেছি। মানে আমরা F বাই A পেয়ে গেছি। আমরা হলো বড় হাতের এল পেয়ে গেছি। আমরা হলো ছোট হাতের এল পেয়ে গেছি। তাহলে এখন y বের করতে বলছে যে ভাইয়া y ইকুয়ালস টু হট। ঠিক আছে? y ইকুয়ালস টু হট। সো চলো এখন তাহলে y ইকুয়ালস টু আমরা একেবারে সূত্রে বসাই দিই F বাই A আর ছোট হাতের L বাই বড় হাতের L। সো F বাই A কত? 10 টু দি পাওয়ার 8, ছোট হাতের L কত? 10 টু দি পাওয়ার মাইনাস 3 আর বড় হাতের L কত? 1। সো 1 এর তো আসলে খায়া দেয়া কোনো কাজ কাম নাই, হুদাই বসাইলাম। সো তার মানে এইটার যদি ক্যালকুলেশন করি কত আসে? 10 টু দি পাওয়ার মাইনাস 3 উপরে গেলে প্লাস হয়ে যাচ্ছে। সো তাহলে 8 প্লাস 3 11। সো y ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 11। চলো দেখি কোনটা গ হলো এখানকার উত্তর হবে। সো তাহলে ঠিক আছে, গ হলো এখানকার উত্তর। এবার আসি আয়তন গুণাঙ্কের অন্য নাম কি? মাত্র বুঝাইলাম যে আয়তন গুণাঙ্কের এখানে কিন্তু বিপরীত রাশি চাই নাই। বলছে আয়তন গুণাঙ্কের অন্য নাম কি? আয়তন গুণাঙ্ক যার বেশি সে সহজে আয়তন পরিবর্তন করতে চায় না। সে একেবারে অসহনশীল একটা মানুষ, যে সে পরিবর্তন হবে না। সো তার মানে এটাকে বলা হয় অসংনম্যতা। আর এটার বিপরীত রাশি চাইলে তখন কিন্তু সংনম্যতা দিতাম। সো প্রশ্নে কি চাইছে ভালোমতো দেখবা, নাইলে কিন্তু তুমি সংনম্যতা দাগায় চলে আসতে পারো। এরপরে আসি যে নিচের কোনটা স্থিতিস্থাপকতার জন্য সঠিক সমীকরণ। সো চলো দেখি। y ইকুয়ালস টু আমরা একটা সূত্রই পড়বো, আমাদের বাকি সবগুলোর কাজ হয়ে যাবে। পীড়ন বাই বিকৃতি। ঠিক আছে? পীড়ন বাই বিকৃতি। সো যখন দৈর্ঘ্যের ক্ষেত্রে পীড়ন জিজ্ঞেস করে তখন আমরা বলি যে নরমালি এটা হলো কি দৈর্ঘ্যের ক্ষেত্রে হলে F বাই A L বাই L। ভালো কথা। আবার যখন এটা হলো একই জিনিস যখন আয়তনের জন্য হবে তখন কি হবে? F বাই A আর হলো V বাই V, ছোট হাতের V বাই বড় হাতের V। আর যখন এটা হলো তোমার ওই যে ক্রিন্তন গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্কের জন্য হবে তখন এটা হয়ে যাবে F বাই A
ছোট হাতের ডি বাই বড় হাতের ডি। সো আল্টিমেটলি এগুলোর যদি আমরা একটু সবই এক সূত্র দিয়েই মনে রাখা যায়। সবাই অনেকগুলো ৩ টা সূত্র আলাদা, আলাদাভাবে সেপারেটলি যারা মনে রাখে তারা হলো বোকা। ঠিক আছে? তুমি পীড়ন বাই বিকৃতি মনে রাখলে ৩ টা সূত্র আলাদা করে মনে রাখা লাগে না ভাই। দেখো কিভাবে লাগে না? তুমি বলতে পারো যে, "ভাই এখানে তো একটার সাথেও মিলতেছে না।" আমার উপর বিশ্বাস রাখো, আমি মিলাই দিতেছি তোমারে। দেখো, তো যখন দৈর্ঘ্যেরটা ধরা হয় তখন তো এটা y। তো এই ক্ষেত্রে এটা f/a, l/l এরকম রাখতে পারো। যখন এটা বড় হাতের সরি, এটা যখন আয়তন গুণাঙ্ক হয় তখন এটাকে বলা হয় তোমার কি বলে? বি বলা হয়। ঠিক আছে? সো এই যে বাল্ক মডিউলাস বলে। সো এই ক্ষেত্রে অনেক সময় f/a টাকে p দিয়ে প্রকাশ করে। সো তখন অনেকটা সমীকরণটা দেখতে এরকম মনে হয় যে এই বাল্ক মডিউলাসের সমীকরণ অনেক সময় এভাবে দেখতে মনে হয় যে p উপরে ছোট হাতের v আছে, উপরে বড় হাতের v আছে, নিচে হলো ছোট হাতের v আছে। ওকে? এই সময় অনেক সময় এরকম দেখা যায়। আচ্ছা, ভালো কথা। আর এই লাস্টেরটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই d/d টাকে থিটা দিয়ে প্রকাশ করে। সো তখন এটা হলো ইটা, এটা হলো ইটা বা n ও বলে অনেকে। তো এই যে এই ক্ষেত্রে কৃন্তন গুণাঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা অনেক সময় দেখতে এরকম মনে হয় উপরে f থাকে আর নিচে a থিটা থাকে। দেখো, যারা এইগুলো মুখস্থ করে তারা হলো অনেক বড় বোকা। কারণ কি? যদি পীড়ন বাই বিকৃতি মুখস্থ করো সবগুলোই অটোমেটিক চলে আসে। সো খালি মুখস্থের পিছনে দৌড়াবা না, একটু বুঝবা, ঠিক আছে? আর মেডিকেল মানেই মুখস্থ একটা ভুল ধারণা আছে। সো কইরো না এই ভুল ধারণাটা, ভুল করো না। ইভেন একাডেমিকেও অনেকে মুখস্থ করে, ঠিক আছে? যেই সময় আরো বুঝে পড়া দরকার। তো তাহলে এটা তো আসলে সূত্র না, কারণ b ইকুয়ালস টু এটা হওয়ার কথা। খ এটাও ভুল। এটা হলো ইটা ইকুয়ালস টু এটা হওয়ার কথা। তাহলে এটাও ভুল। আচ্ছা। সো এরপরে যদি আসি, ইটা তো না, সরি, এটা n ইকুয়ালস টুই হবে। ইটা লিখে ফেলছি। আচ্ছা, n ইকুয়ালস টু এটা হওয়ার কথা। তারপরে যদি আসি গয় কিন্তু দেখো n ইকুয়ালস টু f/a থিটা। কিন্তু ঠিক আছে। আমরা একটা ঠিক পেয়ে গেছি। সো তার মানে আসলে এটাই উত্তর হবে, ওইটাও হবে না। ওইটা হলো পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত হলো পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। সো পয়সনের অনুপাত কিন্তু এইটা ছিল। ঠিক আছে? ওই যে মাইনাস ডেল r বাই r আর নিচে হলো ডেল এল বাই এল। সো এইটা হলো পয়সনের অনুপাত। সো এটাও হবে না। ওইটা আসলে ওই দৈর্ঘ্য বিকৃতির সূত্র বসায় দিছে পয়সন অনুপাতের সাথে। তাহলে এটাও ভুল। তাহলে এখানকার উত্তর হলো কি? এখানকার উত্তর হলো আচ্ছা, এবার আসি যে একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, অসহভার দেওয়া আছে, তারের অসহ পীড়ন, ঠিক আছে? এইটা কত জিজ্ঞেস করছে। সো তাহলে চলো দেখি। খুবই সহজ একটা প্রশ্ন জিজ্ঞেস করছে। অসহ শব্দটা দেখে তুমি যদি ভয় পেয়ে যাও, তুমি আসলে ওখানেই তোমার খেলা শেষ। ঠিক আছে? ভাইয়া অসহ শব্দ দেখে কেন তুমি ভয় পাবা? তুমি আগে চলো দেখি, যেকোনো ম্যাথ দিলে আমরা ঠান্ডা মাথায় ট্যাকল করব যে ভাইয়া কি দিছে? পীড়ন চাইছে। চাইছে পীড়ন। আচ্ছা, দেওয়া আছে আর কি, কি আছে দেওয়া? দেওয়া আছে ভর দেওয়া আছে, m দেওয়া আছে। m যদি দেওয়া থাকে m থেকে খুব সহজেই f বের করে ফেলা যায়। m ইনটু g করে খুব সহজেই f বের করে ফেলা যায়। বল বের করে ফেলা যায়। ওজনটাই তো বল এক রকমের। আর ক্ষেত্রফল দেওয়া আছে, a দেওয়া আছে। ঠিক আছে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a দেওয়া আছে। তো ভাইয়া আমরা তো জানি যে পীড়ন ইকুয়ালস টু কি? আমরা জানি পীড়ন ইকুয়ালস টু f/a। সো আসলে কিন্তু খুব কঠিন একটা জিনিস দেয় নাই। জাস্ট তোমারে গুণ করে ভাগ করা লাগবে। এটাই তোমার এখানে কাজ। যদি এইটুকু করতে না পারো, গুণ করে ভাগ, তাহলে একটু দুঃখ আছে কপালে। তবে হ্যাঁ, এটা কঠিনও, এটাও মানতে হবে এটা একটু কঠিন। কারণ হলো তোমার আ এখানে তোমার হাতে কলমে করতে হবে, হাতে, হাতে করতে হবে ক্যালকুলেটর ছাড়া। সো একটু সাবধান থাকবো। তো পীড়ন ইকুয়ালস টু f/a। সো একটু আগে কি বললাম? f হলো mg আর a তো দেওয়াই আছে। a হলো ১ মিলিমিটার স্কয়ার। বাট দুঃখের ব্যাপার হলো ১ মিলিমিটার স্কয়ারটাকে আমার হলো মিটারে নিতে হবে। সো আমরা নিব মিটারে। খুব একটা প্যারা হবে না আশা করি। ঠিক আছে? খুব একটা প্যারা হবে না আশা করি। সো চলো এখন শুরু করি কাজ। m কত দেওয়া আছে? ৪০। g কত? g হলো 9.8। ওকে। a কত দেওয়া আছে? ১ মিলিমিটার স্কয়ার। ১ মিলিমিটার মানে 10 টু দি পাওয়ার -3 মিটার। সো এটার স্কয়ার করতে হবে। তাহলে মিটারে চলে আসে। 10 টু দি পাওয়ার -3 স্কয়ার করলাম। তো এই কনভার্সন গুলা শিখতে হবে। এই চ্যাপ্টারে দেখছো একটাও ক্ষেত্রফলও মিটার স্কয়ার দিয়ে দেয় নাই। সবগুলো হয় মিলিমিটার নাইলে সেন্টিমিটার দিয়ে দেওয়া। তোমাকে মিটারে নিয়ে যেতে হচ্ছে বারবার, বারবার, বারবার। তো আল্টিমেটলি তুমি যদি এই কনভার্সন গুলো না পারো, ক্যালকুলেটর দিয়েও তুমি কিছু করতে পারবা না। হাতের তো দূরের কথা। ক্যালকুলেটর দিয়েও তুমি কিছু করতে পারবা না যদি তুমি কনভার্সন গুলো না পারো। আচ্ছা, এইবার আসি যে আচ্ছা, এটার হিসাব যদি করি কি হয়? ৪০ ইনটু 9.8, আ এটা আসলে কি 4 ইনটু 9.8, 98 ও বলতে পারি, তাই না? 4 ইনটু 98, কারণ ১০ এইদিকে গুণ করে দিলাম, তাইলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, ভালো কথা। 10 টু দি পাওয়ার -3 মানে 10 টু দি পাওয়ার -3 স্কয়ার মানে 10 টু দি পাওয়ার -6। আচ্ছা, 4 ইনটু 98, 4 ইনটু 98 মিনস কত? ৪ টা ৩২ এর ২ হাতে ৩, ৪ ৯ ৩৬ আর ৩ এ ৩৯২। ৩৯২ 10 টু দি পাওয়ার -6। আচ্ছা, তার মানে কি ৩৯২ আ ইনটু ৩৯২ ইনটু 10 টু দি পাওয়ার 6 উপরে গেলে উল্টায় যাবে। ওই যে বিয়োগটা যোগ হয়ে যাবে। গেল। সো এখন দেখি তো ৩৯২ ইনটু 10 টু দি পাওয়ার 6 কে আছে কিনা? না, একটাও নাই এরকম। কারণ কি লাস্টেরটাতে 10 টু দি পাওয়ার 6 মানে এটাকে করছে কি? এখানে কি ২ টা শূন্য কমায় দিছে। দশমিক নিছে। সো এখানে
আবার ওটা 100 দিয়ে গুণ করে দিছে। কথা বুঝছো? 10⁶ কে 10⁸ বানাই দিছে। কারণ এখান থেকে 100 ওখানে নিয়ে গেছে, গুণ করছে। ঠিক আছে? যারা বুঝতে পারছো সো ভালো কথা, না বুঝতে পারলে আরেকবার একটু বুঝায় দিই। ঠিক আছে? চলো। হ্যাঁ, এটাকে যদি আমি এরকম করে লিখি যে এটাকে যদি এদিকে আনি, ঠিক আছে? এটাকে আমি কোন দিকে আনি? এটাকে আমি এদিকে আনি। এনে 3.92 ইনটু 100 ইনটু 10⁶ লিখতে পারি না? এরকম। কারণ ৩৯২ কে এভাবে লিখতে পারি না। তাহলে কি 3.92 ইনটু কি হয়? ১০০ যদি আমি 10⁶ এর সাথে গুণ করে ফেলি, 10⁸ হয়ে যায়। সো তাহলে ওই যে এরকম একটু লাস্টের দিকে যে একটু টুইস্ট থাকতে পারে, ওই টুইস্ট গুলো আসলে যারা বারবার প্র্যাকটিস করে তাদের জন্য দুধ-ভাত ব্যাপার। আচ্ছা। সো এখন তাহলে চলো দেখি একই উপাদানে তৈরি দ্বিতীয় তারের, ঠিক আছে? দৈর্ঘ্য ১ম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ। কিন্তু ব্যাসার্ধ ১ম তারের অর্ধেক হলে সমান ভার প্রয়োগ করা হলো। ভার মানে কিন্তু বল, ভর বলে নাই। ভার মানে কিন্তু বল, F, ঠিক আছে? সো ভর মানে M আর ভার মানে F। প্রয়োগ করা হলো ভার মানে ওজন আরকি। ঠিক আছে? করলে দ্বিতীয় তার আর ১ম তারের দৈর্ঘ্য প্রসারণের অনুপাত কত? আচ্ছা, একটু লম্বা ম্যাথ হবে বলেই দিলাম। বাট খুবই সহজ ম্যাথ। লম্বা হলেও সহজ। তার মানে দৈর্ঘ্য প্রসারণ দ্যাট মিনস হলো এখানে ডেল L বোঝাইছে। ঠিক আছে? দৈর্ঘ্য প্রসারণ ডেল L। তো ডেল L হলো ১ নাম্বার তারের জন্য ডেল L1 ধরলাম আর ২ নাম্বার তারের জন্য ধরলাম ডেল L2। ওকে। সো এখন এই ২ টার অনুপাত বের করতে বলছে, অর্থাৎ এই ২ টা ভাগফল এটা বের করতে বলছে। দ্বিতীয় তার আর ১ম তার। সো আচ্ছা সরি। তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় তার যেহেতু আগে বলছে তার মানে ডেল L2 ভাগ ডেল L1 বের করতে বলছে। কারণ সিরিয়ালটা আমাদের মেইনটেইন করতে হবে। যদি বলতো ১ম তার আর দ্বিতীয় তারের অনুপাত তাহলে ডেল L1 আগে দিতাম। আর যেহেতু বলছে দ্বিতীয় তার আর ১ম তারের অনুপাত তাই আমরা ডেল L2 ভাগ ডেল L1 করছি। ওকে, সিরিয়ালটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? সো এইবার আসি তাহলে ডেল L2 এর মান বের করি, ডেল L1 এর মান বের করি। তাহলেই তো আমার বাকি সবকিছু হয়ে যায়। আচ্ছা চলো। তাহলে আগে আমাদের সেই টিপিক্যাল চিরচেনা সূত্রে চলে যেতে হবে। সূত্র ছাড়া কোনো কিছুই হবে না ভাই। যাই করতে চাও দিন শেষে ওই সূত্রের কাছেই ফেরত আসতে হবে। ঠিক আছে? তো সূত্রটা ভালো মতন পড়বা, ভালো মতো বুঝে পড়বা। আমরা এটা কি করতেছি? ২ জন যেহেতু একই উপাদান দিয়ে তৈরি তাই এদের ওয়াই সেম। ঠিক আছে? এদের ওয়াই সেম। বাট এদের হলো ২ জনের উপরে কি একই ভার প্রয়োগ করা হয়েছে, তাহলে এফ ও সেম। কিন্তু ব্যাসার্ধ আলাদা, অর্থাৎ এ হলো একজনের জন্য A1 আর একজনের হলো জন্য দৈর্ঘ্য কি আলাদা? হ্যাঁ, দৈর্ঘ্যও আলাদা। সো এইটাও হলো একটু ডিফারেন্ট। ঠিক আছে? এটাও হলো ডিফারেন্ট। আচ্ছা, ভালো কথা। সো এটা হলো 1 এর জন্য, এটা গেল লিখলাম। এবার 1 এর জন্য যদি লিখি এইটা, সো আমরা কি লিখলাম যে আ এবার 2 এর জন্য লিখি। ঠিক আছে? 2 এর তো একই উপাদান দিয়ে তৈরি। Y তো Y, উপাদান যেহেতু সেম তাহলে Y এর জন্য আর কোনো কিছু আলাদা করতে হচ্ছে না। ভারও সেম দেওয়া হয়েছে তাহলে F ও সেম। A হলো 2, কারণ A হলো ডিফারেন্ট। ক্ষেত্রফল ডিফারেন্ট ভাই, যেই জিনিসগুলো আলাদা সেটা আমরা 1, 2 দিয়ে আলাদা করব। আর যেই জিনিসগুলো একই তো সেটা তো তাইলে একই। Y এর মান Y, F এর মান F। এটা তো আর আলাদা করার কিছু নাই 1, 2 দিয়ে। আচ্ছা, সো গেল। আর এদের তো আয়তন পরিবর্তনটার অনুপাত বের করতেই হবে আর দৈর্ঘ্য তো ডিফারেন্ট। সো এখন দেখি কে কার মানে কত গুণ সেটা চলো একটু বের করি। সো বলছে দ্বিতীয় তারের দৈর্ঘ্য ১ম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ। তার মানে আমি কিন্তু এইটাকে এইভাবে লিখতে পারি যে এই যে নিচের যে L2 আছে এই L2 হলো 2L1। কারণ কি এই L1 এর দ্বিগুণ বলেই দিছে ১ম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে L1 এর দ্বিগুণ। আচ্ছা, L2 ভালো কথা। আর ব্যাসার্ধ ১ম তারের অর্ধেক, ব্যাসার্ধ ১ম তারের অর্ধেক, তার মানে এইটা হলো এইটার হাফ। তার মানে A2 হলো A1 এর অর্ধেক, হাফ বাই A1। সো A1 বাই 2। তার মানে এই যে আমরা কিন্তু মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড়া করায় ফেলছি। আচ্ছা। সো ভাই, এই স্ট্রাকচার দাঁড়া করায় আমার লাভ কি হলো? আমরা একটা লাভ পেয়ে গেছি। ২ টাই তো Y না। তার মানে আমরা কি বলতে পারি যে যেহেতু ২ টাই Y তার মানে এইটা ইকুয়ালস টু এইটা। আমরা কি বলতে পারি কিনা বলো? যে যেহেতু ২ টাই Y তার মানে কি এইটা আর এইটা তো একই কথা। মান তো একই আসার কথা কাটাকাটি করলে। সো সমীকরণে বসাই, তাই না? সমীকরণ সিদ্ধ করতাম না ছোটবেলায়? সেই সমীকরণে সিদ্ধ করি এখন। সো F বাই A1 ইকুয়াল বাই ডেল L1 বাই L1 ইকুয়ালস টু F বাই A1 বাই 2 আর নিচে ডেল L2 বাই 2L1। এখন দেখো কাটাকাটি করব। সবাই মনোযোগ দাও, কাটাকাটি করে ফেলবো। ম্যাজিকের মতন মিলে যাবে। L1, L1 টুকু কাটাকাটি গেল। 2 থাকতেছে ওখানে। আচ্ছা, ভালো কথা। A1, A1 কাটাকাটি গেল। হাফ থাকতেছে F, F কাটাকাটি গেল। তাহলে কাটাকাটির পরে কি বাকি থাকে চলো দেখি। কাটাকাটির পরে বাকি থাকে তোমার কাটাকাটির পরে বাকি থাকতেছে এখানে কাটাকাটির পরে বাকি থাকতেছে এইদিকে উপরের তো সবকিছুই কাটাকাটি চলে গেছে 1, নিচের হলো বাকি আছে ডেল L1। আর এই দিকের উপরে আছে কত 1 বাই হাফ
1/2 1/2 মানে কত? 1/2 মানে কি? উল্টায় গেলে তো 2 ই হয়ে যাবে। সো মানে বুঝছো আশা করি। তো না বুঝলে আবার দেখো এই যে 1/2 হাফ তো উল্টায় গেলে কি হবে? 2 হয়ে যাবে। সো তাহলে গেল আর নিচে del L/2 আছে। নিচে del L/2 আছে। আচ্ছা। সো এখন এই del L/2 এটাও তো হলো গুণ করার ক্ষেত্রে উল্টায় যায়। গুণ করলে তো উল্টায় যায়। সো আল্টিমেটলি এরকম হয়ে যাবে 2/del L2 এরকম হয়ে যাবে। সো তাহলে এইটার যদি আবার আমরা সামনের দিকে প্রসিড করি, তাহলে এই del L2 কে আমি এইখানে পাঠায় দেই। ঠিক আছে? del L2 কে এখানে পাঠায় দিই। তাহলে উপরে আসে del L2, নিচে আসে del L1 আর এইদিকে কি থেকে যাচ্ছে? ৪ থেকে যাচ্ছে। ২ দুগুণী ৪ থেকে যাচ্ছে। তো দেখি তো চলো। আমরা চাইছিলাম কি? আমরা বের হইছিলাম এই যে এত বড় অ্যাডভেঞ্চার করে আসলাম। এই অ্যাডভেঞ্চার এ বের হইছিলাম কি লক্ষ্য নিয়ে? যে del L2/del L1 বের করার লক্ষ্য নিয়ে। দেখো তো সেই জায়গায় পৌঁছায় গেছি কিনা? আসলে ঘুরতে, ঘুরতে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছায় গেছি এবং আমাদের রেজাল্টও চলে আসছে। আ ৪ ৪ কি ঠিক আছে? আচ্ছা, ৪ এখানে রেজাল্ট ঠিক না। এখন বলো যে কি ভুল করছি? কি ভুল করছি যে এতক্ষণ করার পরে আমরা ৪ বের করে এখন আমার কষ্ট লাগতেছে যে আমি ভুলটা করছি। আচ্ছা। সো এখান থেকে শিক্ষা নেওয়ার আছে। আমি ভুলটা এখনই রিয়ালাইজ করলাম এবং এইটুকু অংশ অবশ্যই কাট হবে না। এগুলো আনকাট ভার্সন যাবে। সো কারণ হলো তোমার ভাইয়ার ভুল থেকে শিখতে হবে। যেই ভুলটা আমি করে ফেলছি কি আমি সব ইকুয়েশন বসায় ব্যাসার্ধের দ্বিগুণ ছিল বা একটা ব্যাসার্ধের অর্ধেক ছিল। ক্ষেত্রফলের অর্ধেক সরাসরি বলে নাই। সো আমরা কি জানি? ব্যাসার্ধ কি একটা তারের হলো ব্যাসার্ধ যদি দেওয়া থাকে ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার। সো A1 এর ক্ষেত্রফল যদি এইটা হয়, ঠিক আছে? তাহলে A2 এর ক্ষেত্রফল কি ছিল? সেম কাহিনী R2 স্কয়ার। সো এই R2 হলো R1 এর অর্ধেক। এটাই তো বলা আছে যে R2 হলো R1 এর অর্ধেক। সো আল্টিমেটলি এটা যদি আমি করতাম সলভ তাহলে হতো কি পাই R1 স্কয়ার বাই 4 আসতো। তো তার মানে এখানে আ কি হতো? এখানে আল্টিমেটলি এরকম রেজাল্ট আসতো যে A1 এর ৪ ভাগের ১ ভাগ আসতো। মানে ব্যাসার্ধের অর্ধেক মানে কি? ক্ষেত্রফল তো এটার স্কয়ার করতে হয়। অর্ধেক মানে ৪ ভাগের ১ ভাগ। ক্ষেত্রফলে গেলে ৪ ভাগের ১ ভাগ হয়ে যাবে। সো আমি যে ভুলটা করছি এখানে হলো আসলে 4 হওয়ার কথা ছিল। আ এখানে তাহলে আসলে 4 হওয়ার কথা ছিল। আর এইগুলোতে 4 হলে তাহলে আল্টিমেটলি আর কোথায়, কোথায়? এইখানে হলো 4 হওয়ার কথা ছিল। আর এখানে যদি 4 হতো তাহলে ৪ গুণ ২ থাকতো। ৪ গুণ ২ ৮ হয়ে যেত। সো মানে মেইন ভুলটা করছি এই ৩ জায়গায়। এই জায়গায় ৪ দেই নাই, ২ দিছি। ব্যাসার্ধ বলছি, ক্ষেত্রফল তো বলে নাই। সো ৪ হতো ক্ষেত্রফল হিসাব বের করলে। এখানে ৪ হতো, এখানে হলো ৮ আসতো। সো উত্তর হবে আসলে ৮। সো ভাইয়ার মতন ভুল করবা না। ব্যাসার্ধ বলছে নাকি ক্ষেত্রফল বলছে একটু খেয়াল করে করবা। সব ম্যাথ প্রসিডিউর ঠিক আছে। বাট এই যে ব্যাসার্ধ আর ইয়ে ঠিক দেখি নাই বলে ছোট্ট একটার কারণে পুরো এতখানের কষ্ট দেখা যাবে যে 0.25 নেগেটিভ খেয়ে যেতাম আমি। আমি যদি রিয়াল পরীক্ষায় এটা ভুল করতাম। আচ্ছা এবার আসি। আ এক দৈর্ঘ্য বা একক দৈর্ঘ্য আর ব্যাসার্ধের একটি তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক y, তারের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ ২ গুণ করা হইছে। ইয়ং গুণাঙ্ক কত হবে? আচ্ছা, খুবই এটা ট্রিকি প্রশ্ন ভাই। এটা করার জন্য যারা খাতা কলম নিয়ে ম্যাথ নিয়ে বসে গেছো তারা আরেকবার হলো প্রশ্নটা একটু দেখো। বলা হইছে একই উপাদানের ইয়ং এর গুণাঙ্ক কত হবে? বা উপাদানটা দেওয়া আছে সামথিং সেটার দৈর্ঘ্য ব্যাসার্ধ যাই চেঞ্জ করা হইছে ইয়ং এর গুণাঙ্ক কত হবে? তো একটা জিনিস খেয়াল রাখবা যে আ একটা উপাদান ইস্পাত। ইস্পাতের যদি হলো তার, ইস্পাতের একটা তার, এটা হলো যদি ১ মিটার লম্বা তার হয়, তার ইয়ং এর গুণাঙ্ক যতটুকু, এটা যদি ১০০০ মিটার তারও হয় ইস্পাতের, তাও ওর ইয়ং এর গুণাঙ্ক সেম। অর্থাৎ ইয়ং এর গুণাঙ্ক দৈর্ঘ্য বা এগুলোর উপরে ডিপেন্ড করে না। ইয়ং এর গুণাঙ্ক তাপমাত্রার উপর ডিপেন্ড করে খালি, আর পদার্থটার উপাদানের উপর ডিপেন্ড করে। সো তার মানে তোমার দৈর্ঘ্য আ আর ব্যাসার্ধ দ্বিগুণ হোক, ৩ গুণ হোক, ৪ গুণ হোক, ইয়ং এর গুণাঙ্ক y থেকে যাবে। সো এটা কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এটা ট্রিক কোয়েশ্চেন ছিল। একটা স্টিলের তারের তাপমাত্রা বাড়ালে ইয়ং এর গুণাঙ্ক কি হবে? আচ্ছা, তাপমাত্রা বাড়ালে জিনিসটা কি গলে যায় না, দুর্বল হয়ে যায় না? এইটুকু তো বুঝো যে একটা লোহার পাত্র বা যেই জিনিসই হোক ধরো লোহার পাত্র বা একটা স্টিলের পাত্রের কথা চিন্তা করলাম, তাপ দিতেছি। তাপ দিলে ওটা খুব সহজে বাঁকায়া যায় না। তার মানে কি ওর কি দৃঢ়তা এখন আছে? ওর কি স্থিতিস্থাপকতা এখন বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে। তার মানে কি ওর ইয়ং এর গুণাঙ্ক হ্রাস পায়। ঠিক আছে? ওর ইয়ং এর গুণাঙ্ক হ্রাস পায়। যখন হলো তাপমাত্রা দেওয়া হয়। এরপরে দেখি ৪ মিটার দৈর্ঘ্য এবং ০.৫ মিলিমিটার ব্যাসের একটা স্টিলের তারের উপর ৫ কেজি ভর প্রয়োগ করা হলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? আমরা সেই চোখ বন্ধ করে সূত্রে চলে যাব। আমাদের সূত্র কি? যেহেতু দৈর্ঘ্য তার মানে y = F/A/L/L ছোট হাতের L/L। আচ্ছা, সো এখন কি, কি দেওয়া আছে চলো দেখি। আ স্টিল মানে কত? স্টিল মানে আমরা জানি যে 2 × 10^11 ওকে। তারপরে F কত দেওয়া আছে? F হলো ৫ কেজি যেহেতু ৫ কেজি মানে ৫ 4 ৯.৮ নিউটন আরকি। ঠিক আছে? তো ৫ কেজি মানে কি? ওটাকে নিউটনে নিয়ে যাবো, ওজনে নিয়ে যাবো। ৫ কেজি ভর দিছি মানে কতটুকু ওজন দিছি। সো সেটা আমাদের বের করতে হবে। 9.8 দিয়ে গুণ করে দিলাম।
আচ্ছা। এখন হলো ক্ষেত্রফল দেওয়া আছে। দেখো ব্যাস দেওয়া আছে। সো আমি আর এক ভুল একবার করছি আর জীবনেও করব না। ব্যাসটাকে আমার অবশ্যই ব্যাসার্ধে নিতে হবে ক্ষেত্রফল বের করার জন্য। আর হলো তোমার তার মানে এটার অর্ধেক আর মিলিমিটারকে অবশ্যই মিটারে নিব। সো চলো এটা একটু বের করে নিই। ব্যাসার্ধ যেহেতু বের করতে বলছে পাই আর স্কয়ার, তাই না? ব্যাসার্ধ পাই আর স্কয়ার। সো তাহলে পাই ইনটু 0.5 এর অর্ধেক কত? 0.5 এর অর্ধেক হলো 0.25 আর এটা হলো মিলিমিটার আছে না? তাহলে এটা মিটারে নিতে হবে 10 টু দি পাওয়ার -3 এটার স্কয়ার করতে হবে, তাই না? এটার স্কয়ার করতে হবে। সো এখন কথা হলো যে আমাদের তো এটাকে আমরা এরকমই রাখি। ঠিক আছে? আমরা আপাতত এটাকে এরকমই রাখি। দেখে এটা পছন্দ হচ্ছে না। ঠিক আছে? গুণ-টুন করতে ইচ্ছা হচ্ছে না, আলসেমি লাগতেছে। চলো একটু পরে করব না গুণ। আর তাহলে এইটার ভ্যালু ধরলাম মনে ধরলাম যে সামথিং ওইটা আছে। আর এইদিকে ৪ মিটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য বৃদ্ধি। মানে ছোট হাতের L কত এটা বের করতে হবে। এইটা ভাই বের করতে হবে। এটাও দেওয়া আছে কত? ৪ মিটার। সো বাকি সব হিসাবগুলো করে ফেলি আমরা। দেখি তাহলে কতদূর কি কাজ হয় আমরা সেটা করে ফেলি। তো তার মানে এইটা মানে আল্টিমেটলি কি জানো? এটা মানে আল্টিমেটলি 5 ইনটু 9.8 বাই A এর ভ্যালু ওইটা। আমরা এই যে লিখতেছি না কঠিন হবে দেখে। আর এটা যদি যেহেতু ভাগ গুণ হলে উল্টায় যায় তাহলে 4 বাই L এরকম হয়ে যাবে। সো এই L টাকে এইদিকে নিয়ে আসি, এই L টাকে এইদিকে নিয়ে আসলাম আর এই 2 ইনটু 10 টু the মাইনাস 10 টু the 11 কে ওইদিকে নিয়ে গেলাম। ঠিক আছে? নিচে দিয়ে দিলাম ভাগ হয়ে গেল। তো ভাগ হয়ে গেলে কি হয়? 5 ইনটু 9.8 ইনটু 4 আর এদিকে আছে A এর ভ্যালু এখন লিখতেই হবে, ফাঁকিবাজি করে আর লাভ নাই। এর ভ্যালু এখন লিখতে হবে ইনটু 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 ঠিক আছে? 10 টু দি পাওয়ার 11 কারণ 10 টু দি পাওয়ার 11 ওইদিকে নিচে চলে যায় ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার মান কত আসতে পারে সেটা হলো চলো দেখি। আচ্ছা। তো এইটা এটাকে একটু কোনভাবে সাইজ করা লাগবে। ঠিক আছে? ভয় না পেয়ে সাইজ করা লাগবে। চলো সাইজ করি এটাকে। এটাকে যদি সাইজ করি তাহলে এটা অনেকটা এভাবে লেখা যায় যে 25 ইনটু 10 টু দি পাওয়ার -5 তাই না? এটা লেখা যায় স্কয়ার। 25 এর স্কয়ার আমি জানি। 25 এর স্কয়ার হলো ৬২৫ ঠিক আছে? তাহলে এটা হলো আসলে আসে ৬২৫ ইনটু 10 টু দি পাওয়ার -10 ৬২৫ ইনটু 10 টু দি পাওয়ার -10 আচ্ছা, সো ভালো কথা। তাহলে এখন এটার রেজাল্ট হলো আসলে কি জানো? এটার রেজাল্ট হলো পাই ইনটু ৬২৫ ইনটু 10 টু দি পাওয়ার -10 সো এখন এইটার হলো গুণ, ভাগ, কাটাকুটি সবকিছু করা লাগবে। চলো ভয় না পেয়ে করি। ঠিক আছে? ভয় না পেয়ে করি। সো আমরা সবসময় একটা জিনিস শিখবো যে 10 এর যদি এরকম পাওয়ার থাকে সেই 10 এর পাওয়ার গুলোকে আমরা আলাদা করে নিব। 10 এর পাওয়ারটাকে কিভাবে আলাদা করব? ধরো যে নিচে তো ২ টা 10 ই নিচের দিকে আছে। সো তাহলে নিচে কি থাকবে? নিচে হলো 10 টু দি পাওয়ার 1 চলে আসবে। যেহেতু এই জায়গায় -10 আছে আর এখানে 11 আছে। 11 থেকে ১০ বাদ দিলে 1 চলে আসলো। আর বাকি কি আছে? পাই গুণ ২ আছে। আচ্ছা কাটাকাটি করি। ২ আর ২ এই জায়গায় ৪ এর সাথে কাটাকাটি করে ২ আসলো। ঠিক আছে? আ তারপরে আর কার সাথে কাটাকাটি করতে পারি? এই ৫ দিয়ে এই ৬২৫ কে যদি কাটি তাহলে ১২৫ আসে। ঠিক আছে? ১২৫ আসে। সো ভালো কথা ১২৫ আসলো। সো এরপরে যদি আমি আর কাকে কাটতে পারি? আর কাকে কাটাকাটি করা যায়? এটাকে তো শেষ করা। 9.8 9.8 উপরে বসে আছে একা। 9.8 এর সাথে পাই দিয়ে কাটাকাটি করা যায়। কারণ পাই এর মান কত? 3.14 সো 3.14 দিয়ে কাটলে ৩ এর মতন আসে। কারণ দেখো 3.14 ৩ এর সাথে ৩ গুণ করলে কত আসবে? ৩ তিরিক্ষা ৯ আর 14 এর জন্য আসবে ৪২ সো 9.42 সো আমাদের যেহেতু এখন ক্যালকুলেটর নাই, আমাদের তো আর এত সূক্ষ্ম হিসাব করার সুযোগ নাই, বিলাসিতা নাই। সো আমাদের এখন হাতে যা আছে তাই নিয়েই হলো এখানে করতে হবে। সো তাহলে উপরে থাকে কত? উপরে থাকে ৩, নিচে থাকে ১২৫ ইনটু ১০ ঠিক আছে? ৩ ১২৫ ইনটু ১০ সো এইটার এখন ভাগ করা লাগবে। চলো একটু ভাগ করি। 3 ভাগ ১২৫ ইনটু ১০ ১২৫ ইনটু ১০ মানে হলো তোমার ওইটা ১৫০ ১০ রাখলাম, নিচেই রাখলাম। তো 0 দিলাম একটা, দশমিক দিলাম একটা, ৩০ যায় না। আরেকটা 0 আনলাম। আচ্ছা যায়, কয়বার যায়? ২ বার, ২ বার যায়। ২ বার যদি যায় তাহলে কত হয়? ২৫০ বাকি থাকে কত? ৫০ তাহলে আরেকটা 0 ফ্রিতেই আনতে পারি। সো তখন আর কিছু করা লাগে না। বাট যদি আরেকটা 0 আনতে চাইতাম তখন আমার আরেকটা 0 এখানে বসাইতে হইতো। আচ্ছা ৫০০ র ভিতরে কয়বার যায়? ৫০০ র ভিতর ৪ বার যায়। সো তাহলে ৪ বার যদি যায় তাহলে কত হয়? ৫০০ কাটায় ৫০০ হয়ে যায়। সো 0 তাহলে এখন আমরা যদি দেখি যে তাহলে এইটার ভ্যালু কতটুকু আসলে এইটুকু হলুদটুকুর ভ্যালু আসলো 0.024 আর নিচে আবার বসে আছে কে? নিচে আবার বসে আছে ১০। ওকে। সো এখন এই ক্ষেত্রে আমাদের কি সবকিছু ঠিকঠাক আছে কিনা? এটা আমাদের একবার চেক দিতে হবে। হুম। ৫ কেজি ভর সবকিছুই ঠিকঠাক আছে। আচ্ছা। সো চলো। ওকে। সো এটার রেজাল্ট আমরা কনফিডেন্টলি লিখি আগে, পরেরটা পরে দেখা যাবে। 2 আ হ্যাঁ, এটা হলো আসলে আসার কথা।
2.4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আচ্ছা দেখি আমরা কোথাও কি ভুল করলাম কিনা। চলো দেখি কোথাও ভুল করলাম কিনা। দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য বৃদ্ধি কত বের করতে বলছে। ঠিক আছে আমরা সবই তো ঠিকঠাক করছি। ব্যাস থেকে ব্যাসার্ধ এটারও আমরা সবকিছু ঠিকঠাক করছি। মিলিমিটার থেকে মিটারেও নিছি। আচ্ছা। হুম, 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 হুম। তাহলে আমাদের ভুলটা কোথায় হচ্ছে? বলো। সো আমরা এখানে যে জিনিসটা মিস করে গেছিলাম সেটা হলো এখানকার যে ২ ছিল এটা গুণ করা হয় নাই। সো এই ২ টা এখানে আরকি গুণ করে দিই। সো তাহলেই আমাদের মোটামুটি রেজাল্টটা কাছাকাছি চলে আসে। সেটা হলো কত? আ এটা যদি ভাগ করে পুরোপুরি করে দিই তাহলে 0.220 48 আসে। যেটা নাকি এককে আসতেছে মিটার এককে। সো চলো যদি আমরা এটা করি তাহলে আল্টিমেটলি কততে আসবে? হুম। মিটার এককে যদি আসে তাহলে এখানে তোমার আ এই তো যে এটা হবে 4 4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। আচ্ছা, এটা তো আসতেছে। এখন আ মিটারেই তো আমরা রাখবো। সো চলো দেখি ঠিকঠাক আছে কিনা পুরোটুকু। একটা জিনিস একটু চেক দিয়ে নিই। হুম, 0.048 মিটার। ইয়াহ! ঠিক আছে। এটাই ঠিক আছে। আমাদের উত্তর হবে এখানকার ঘ। ঠিক আছে? উত্তর হবে এখানকার ঘ। সো আমরা একটু মিস করে গেছিলাম এই যে গুণ করার ক্ষেত্রে এত হাবিজাবি ক্ষেত্রে তোমরা যখন রাফ করবা, রাফটা অবশ্যই একটু ক্লিন রাখার ট্রাই করবা। আ এইরকম হিজিবিজি করার ট্রাই করবা না। নাইলে এই যে একটা সিম্পল সংখ্যা মিস হওয়ার কারণে পুরা রেজাল্ট ঠিকই আছে, প্রসেসও ঠিক আছে, কোনো ভুল নাই। কিন্তু এই একটা সংখ্যা মিস করার কারণে আমাদের হলো এটা চলে গেছে। ঠিক আছে? আমাদের এটা চলে গেছে। আর রেজাল্ট হলো ভুল চলে আসছিল একটা সংখ্যা মিস করার কারণে। এখানে উত্তরটা ভুল সিলেক্ট করা আছে। সো আমরা এটা একটু ডিলিট করে দিলাম। সো আমাদের ম্যাথ এই গেল ঠিক আছে। এরপরে যদি আমরা আসি যে আ স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি? অলরেডি একবার মাত্রা বের করে ফেলছি। সবাই দরকার হলে পজ করে করো। নিউটন পার মিটার স্কয়ার হলো স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। তাহলে ml T ইনভার্স 2 আর সাথে এখানে নিউটন পার মিটার স্কয়ার তো L-2 সো আল্টিমেটলি কি আসে m L ইনভার্স 1 T ইনভার্স 2 উত্তর তাহলে কোনটা হবে? উত্তর হবে খ। ঠিক আছে? খ হবে এখানকার উত্তর। পীড়নের বা ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণ কোনটা? ভাই একই কথা মাত্র বাইর করলাম ml ইনভার্স T ইনভার্স 2 গ হবে এখানকার উত্তর। এরপরে যদি আসি স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তন বিকৃতির অনুপাত কি? অনুপাত হলো ভাই ইয়ং এর গুণাঙ্ক যে আকার যেহেতু বলছে এটা যদি দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতি হতো তাহলে হতো ইয়ং এর গুণাঙ্ক। আর যেহেতু আয়তনেরটা বললে আয়তন গুণাঙ্ক হতো আর আকার বলছে আকার বললে দৃঢ়তার গুণাঙ্ক n ঠিক আছে? আকার বলছে তাহলে দৃঢ়তার গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক নিচের কোনটি? ইয়ং এর গুণাঙ্ক হলো দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। আর আয়তন যদি বলতো যে আয়তনের গুণাঙ্ক কত? তাহলে আমরা বলতাম আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি বাট ওটা বলে নাই। আচ্ছা। সো এবার যদি আসি যে অসহপীড়ন নির্ভর করে কিসের উপরে? অসহপীড়ন মানে কি? পীড়ন মানে তো আমরা পীড়নের সূত্র জানি F বাই A। F বাই A কে যদি আমরা লিখি আরো কি হয়? mg বাই পাই r স্কয়ার, তাই না? ক্ষেত্রফল যেহেতু একটা তার যেহেতু বৃত্তাকার হয় ওর ক্ষেত্রফল সো পাই r স্কয়ার হয়। সো তাহলে এখন কিসের উপর ডিপেন্ড করে? ব্যাসার্ধের উপরে? হ্যাঁ, ব্যাসার্ধের উপরে। দৈর্ঘ্যের উপরে? না দৈর্ঘ্যের উপরে না। প্রস্থচ্ছেদের আকৃতির উপরে? ভাই আকৃতি গোল হোক, চারকোনা হোক সেটার উপর ডিপেন্ড করে না। ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে। সো এগুলোর উপরে একটার উপরেও ডিপেন্ড করে না। উপাদানের উপরে না এটার উপরেও ডিপেন্ড করে না। ডিপেন্ড করে কিসের উপরে? r এর উপরে, ব্যাসার্ধের উপরে। সো ব্যাসার্ধের উপরে হলো উত্তর। আচ্ছা K1 আর K2 আ বল ধ্রুবক বিশিষ্ট স্প্রিংকে শ্রেণীতে যুক্ত করা হলো। দেখো স্প্রিংকে যদি আমরা শ্রেণীতে যুক্ত করি, আমরা যেরকম রোধকে শ্রেণীতে যুক্ত করি, তারপরে ধারককে শ্রেণীতে যুক্ত করি, সমান্তরালে যুক্ত করি, এরকম স্প্রিংকেও যুক্ত করা যায়। ঠিক আছে? সমান্তরাল আর হলো শ্রেণীতে। সো শ্রেণীতে যুক্ত করা মানে কি একটা স্প্রিং আছে, স্প্রিং এর সাথে আরেকটা স্প্রিং কে এভাবে যুক্ত করা হয়েছে। আর সমান্তরাল মানে কি এই জায়গা থেকে ধরো যে এই দিক থেকে একটা স্প্রিং ঝুলাই দেওয়া হয়েছে, এর সাথে কোনো একটা বস্তু আছে, ঠিক আছে? আর ওই সেম বস্তুর সাথে এদিকে হলো ধরো যে আরেকটা স্প্রিং হলো ঝুলাই দেওয়া হয়েছে। সো এটা হলো সমান্তরাল আর এটা হলো শ্রেণী যে এর সাথে এখানে একটা বস্তু ঝুলানো আছে। শ্রেণীর ক্ষেত্রে যে সূত্রটা ফলো করে সেটা হলো যে 1/k ইকুয়ালস টু 1/k1 প্লাস 1/k2। সো এই যে পরিচিত একটা সূত্র। আর রোধের ক্ষেত্রে কিন্তু আবার এটা উল্টায় যায়। আর সমান্তরালের ক্ষেত্রে এটা ফলো করে কি? k ইকুয়ালস টু k1 প্লাস k2। তো এটা হলো সমান্তরালের ক্ষেত্রে ফলো করে, রোধের ক্ষেত্রে আবার ওটা পাল্টায় যায়। সো তাহলে এখানে আল্টিমেটলি কি হবে? এখানে আল্টিমেটলি যদি আমরা k বের করতে চাই, আচ্ছা ধরো এরকম করে রাখলাম। তো নিচে আসে k1 k2 উপরে আসে k1 প্লাস k2 k1 প্লাস k2 ওকে। সো এখানে তাহলে কি আসে? অর্থাৎ k ইকুয়ালস টু কি? k ইকুয়ালস টু উপরে হলো k1 k2 আর নিচে হলো k1 প্লাস k2 k1 প্লাস k2। সো তাহলে এখানে কোনটা হবে? এখানে হবে যে গ হবে এখানকার উত্তর। শ্রেণীতে রাখা হয়েছে যেহেতু গ হবে এখানকার উত্তর। দুইটি ভিন্ন প্রস্থচ্ছেদের তারের ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক একই। তার দুটি কি হবে? তার দুটি হলো
যদি ভিন্ন প্রস্থচ্ছেদ ইয়ং এর গুণাঙ্ক ১ তার মানে y ১ একটু আগে কি শিখাইলাম যে কখন y একই হয়? যদি একই পদার্থ দিয়ে তৈরি হয় তখন সেই ক্ষেত্রে আমরা সিউরলি বলতে পারি যে y ১। মানে একই উপাদানের হতে পারে, বাকি সবকিছুই চেঞ্জ হতে পারে বাট উপাদান একই হতে হবে। আচ্ছা, দৈর্ঘ্য একই হতে পারে, ভিন্নও হতে পারে, এগুলো সমস্যা নাই। কোন তারকে কেটে সমান ২ টুকরা করা হলে তার অসহভার কি হবে? ভাই অসহভার হলো ইয়ং এর গুণাঙ্কের মতোই একটা বৈশিষ্ট্য। সো আসলে এইটা চেঞ্জ হবে না। উপাদান যদি একই থাকে তাহলে অসহভার একই থাকবে। ঠিক আছে? সো অসহভারের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? পূর্বের সমান থাকবে। নিচের কোন রাশিটি মাত্রাবিহীন? ভাইয়া বিকৃতি, কারণ বিকৃতি কি? L/L, তো তাহলে কি L এর একক কি? মিটার, বা L এর মাত্রা হলো মিটার দিয়ে করা যায়। এটার এককও মিটার। সো মিটার, মিটার কাটাকাটি চলে যায়। সো এর মাত্রা কি হয়ে যায়? এর মাত্রা 1, মাত্রা নাই। ঠিক আছে? এর কোনো মাত্রা নাই। সো তার মানে এটা হলো বিকৃতি। আচ্ছা, ১ মিটার দীর্ঘ একটি তারের এত বল প্রয়োগ করা হলো, তাহলে সেই ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি পেল 0.001 মিটার। তারটির ইয়ং এর গুণাঙ্ক কত? খুবই সহজ জিনিসপাতি। y বের করতে বলছে। দেখো f/a দেওয়াই আছে। তো উপরে আমি আর এগুলো না লিখলাম। f/a দেওয়াই আছে 10 টু দি পাওয়ার 5 আর l/l দেওয়াই আছে। এই যে 0.001, এটা হলো ছোট হাতের l, এর নিচে হলো বড় হাতের L, 1 মিটার। সো ভাই এটা লেখা আর না লেখা একই কথা। ঠিক আছে? এটা লেখা আর না লেখা একই কথা। তো এটা যদি হয় তার মানে কি আল্টিমেটলি 10 টু দি পাওয়ার 8। এই যেখানে 10 টু দি পাওয়ার 3 আছে, -3 আছে, -3 উপরে গেলে 10 টু দি পাওয়ার 8 হয়ে যাবে। উত্তর কি হবে? ঘ হবে এখানকার উত্তর। ওকে? এরপরে যদি যাই ১০ মিটার দৈর্ঘ্যের একটা তারের বল প্রয়োগের ফলে দৈর্ঘ্য হলো 10 টু দি পাওয়ার 5.5, দৈর্ঘ্য বিকৃতি কত? কি শিখাইলাম একটু আগে? বিকৃতি ইকুয়ালস টু কি? বিকৃতি ইকুয়ালস টু দৈর্ঘ্যের পরিবর্তন। দৈর্ঘ্যের পরিবর্তন মানে কি? 10.5 - 10 এতটুকু পরিবর্তন হয়েছে। 0.5 পরিবর্তন হয়েছে বাই আসল দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য বা আদি দৈর্ঘ্য যেটা ছিল আগে। তো তার মানে কি 0.5/10, 0.5/10 মানে কি 0.05। ওকে? 0.05। সো কোনটা উত্তর? ঘ হবে এখানকার উত্তর। ওকে? এরপরে যদি যে একটা আদর্শ দৃঢ় বস্তুর ইয়ং এর গুণাঙ্ক কত? ভাইয়া যদি আসলেই দৃঢ় বস্তু হয় ওরে আসলে কখনোই বাঁকানো সম্ভব না। তো আর যেই জিনিসটাকে আদর্শ বলা হয়েছে, যেই জিনিসটাকে কখনোই বাঁকানো সম্ভব না, তাহলে কি ওর ইয়ং এর গুণাঙ্কের কোনো লিমিট নাই? ওর ইয়ং এর গুণাঙ্ক ইনফিনিটি। বাট এটা তো এক্সিস্ট করে না। এটা হলো আদর্শ। আদর্শ জিনিসপাতি কখনো এক্সিস্ট করে না। তাই না? ওই যে আমরা কুসুম কুমারী দাশের না কার হলো আদর্শ ছেলে গল্প পড়ছি, কবিতা পড়ছিলাম। সো আদর্শ ছেলে হওয়ার চেষ্টা করব বাট আসলে এক্সিস্ট করে না, বাট চেষ্টা করব। সো যাই হোক, নিচের কোন রাশিটির কোনো মাত্রা নাই? আ দেখো এইখানে সবগুলোরই মাত্রা আছে। ইয়ং এর গুণাঙ্কেরও মাত্রা আছে, নিউটন পার মিটার স্কয়ার এর একক ওর। এটার গুণাঙ্কগুলো সবারই একক আছে একই, সবই নিউটন পার মিটার স্কয়ার একক। তার মানে একক আছে মানে মাত্রাও আছে। এবার যদি আসি পয়সনের অনুপাত, পয়সনের অনুপাতের ক্ষেত্রে তুমি দেখো যে এইটা আসলে কি জানো? পয়সনের অনুপাত ডেল আর বাই আর, এটা সূত্র যদি লিখি, ভাই সূত্র পারলে সবই মাত্রা বের করা যায়। ডেল এল বাই এল, তাই না? সো ডেল আর এর একক কি? মিটার। আর এর একক কি? মিটার। ডেল এল এর একক কি? মিটার। এল এর একক কি? মিটার। ভাই সব কাটাকাটি চলে যায়। মিটার, 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 মিটার কাটাকাটি যায়। কোনো একক থাকে না। আর একক যেহেতু এক হয়ে যায়, একক থাকে না যেহেতু, তাহলে এর ক্ষেত্রে মাত্রাবিহীন রাশি পয়সনের অনুপাত। সো দেখো একটা জিনিস নোটিস করছো যে এটা এক্সপেরিয়েন্স থেকে আসলো। আমি জানি যে এখানে এটা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। মানে আমি আন্দাজ করছি। বাট আন্দাজ করার পরেও পরীক্ষায় তো জাস্ট আন্দাজের উপরেই ভরসা করে দিয়ে দেওয়া যায় না। অনেক ক্ষেত্রে ভুল হয় আন্দাজ, তাই না? এটাই স্বাভাবিক না? সো প্র্যাকটিস করতে হবে প্রথম কথা। প্র্যাকটিস করলে তুমি বুঝবা কোনটা হবে, এবং যদি তুমি সিস্টেম জানো তাহলে তুমি পরীক্ষার হলে সিওর হয়ে দাগায় দিয়ে আসতে পারবা যে হ্যাঁ ভাইয়া এটাই হবে উত্তর। আচ্ছা, চলো দেখলাম। পয়সনের অনুপাতের মান কোনটা? পয়সনের অনুপাতের মান হতে পারে তোমার পয়সনের অনুপাতের মান -1 থেকে হাফ এর মধ্যে হয়। তো এখন চলো দেখি কোন লিমিটটা -1 থেকে হাফ এর মধ্যে আছে। -1/2 থেকে 1, না এই যে লিমিট ক্রস করে চলে গেছে। এটা লিমিট ক্রস করে চলে গেছে। হাফ এর বেশি হতে পারবে না। তাহলে এইটা আবার লিমিটের মধ্যে আছে, ঠিক আছে। এইটা কি -1 এর লিমিটের মধ্যে আছে? হ্যাঁ, -1/2 কিন্তু এটা লিমিটের মধ্যে আছে। তার মানে এই দুইটাই লিমিটের মধ্যে আছে। এটাই আসলে উত্তর হবে। তাও বাকিগুলো দেখি। এটা হলো হাফ থেকে হাফ। ভাই হাফের থেকে ছোট, হাফের থেকে বড়। এটা আবার কেমনে সম্ভব? এটা সম্ভবই না। এটা তো অবাস্তব। আচ্ছা, ঘ কি ১ থেকে ২ এর মধ্যে? ১ থেকে ২ ভাই লিমিট ক্রস করে অলরেডি অনেক বাইরে চলে গেছে। সো খ হবে এখানকার উত্তর, খ হবে এখানকার উত্তর। পয়সনের অনুপাত নিচের কোনটা সমান হতে পারে না? আমরা মাত্র দেখলাম -1/2 থেকে -1 থেকে হাফের মধ্যে হতে পারে। হাফ মানে কি? 0.5। 0.5 এর উপরে আছে একটা 0.6, এটা এখানে হতে পারবে না। 0.5 ভিতরে হতে হবে। আচ্ছা, পয়েস কিসের একক? পয়সন না, কিন্তু আবার পয়সন করতে করতে পয়েসের আবার গুলায় ফেলো না। পয়েস কিন্তু হলো তোমার সান্দ্রতার একক। সো আমরা এখন দেখব যে ইটা
যেটা আছে ইটা, ইটা দিয়ে সান্দ্রতা প্রকাশ করে সেটার একক হলো পয়েজ। সান্দ্রতা গুণাঙ্কের একক হলো পয়েজ। সান্দ্রতা তো না, সান্দ্রতা গুণাঙ্কের একক হলো পয়েজ। আচ্ছা, একটা তারের দৈর্ঘ্য বিকৃতি এত, পার্শ্ব বিকৃতি এত হলে পয়সনের অনুপাত কত? আমরা জানি পয়সনের অনুপাতের সূত্র হলো উপরে থাকে পার্শ্ব বিকৃতি, সো কত 0.002, আর নিচে থাকে দৈর্ঘ্য বিকৃতি 0.02। তো ভাই কাটাকাটি করতে যদি তোমার কষ্ট হয় তাহলে তুমি উভয় পক্ষকে 1000 দিয়ে গুণ করো। যেহেতু এখানে 1000 দিয়ে গুণ করলে সুন্দর একটা রেজাল্ট চলে আসে, উভয় পক্ষকে আমরা 1000 দিয়ে গুণ করলাম। 1000 দিয়ে গুণ করলে কত আসে? উপরে আসে 2, নিচে আসে হলো 2 into 10, মানে যেহেতু 10 থেকে যায়। সো তাহলে 2 2 কাটাকাটি করলে থাকে কি 1/10। 1/10 মানে কি 0.1। তো তার মানে যাদের ডিরেক্ট কাটাকাটি করতে ভুল হবে, ভাই এইটুকু 2 লাইন বেশি করবা দরকার হলে, বাট পরীক্ষার খাতায় ভুল করবা না, এটা হলো রিকোয়েস্ট। ভাই এই 2 লাইন না করে ভাব মেরে মাইনাস খাওয়ার থেকে এই 2 লাইন করো, কেউ দেখবে না। লুকায় লুকায় এই 2 লাইন করো, করে তুমি গ দাগায় আসো, তোমার উত্তর ঠিক। ঠিক আছে? 2 লাইন কম করতে যেয়ে মাইনাস খেও না। এরপরে আসি পয়সনের অনুপাত হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কি? মাত্রই দেখাইলাম যে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। উপরে থাকবে পার্শ্ব বিকৃতি, নিচে থাকবে দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা। তারপরে যদি দেখি একটি পদার্থের ইয়ং এর গুণাঙ্ক এর দৃঢ়তার গুণাঙ্কের 2.6 গুণ হলে ওই পদার্থের পয়সনের অনুপাত কত? আচ্ছা, এখন আসি কাজের কথায়। যে পয়সনের অনুপাত এইটার সাথে কার কার সম্পর্ক? এখানে ইয়ং এর গুণাঙ্ক ওয়াই এর সম্পর্ক, সাথে হলো দৃঢ়তার গুণাঙ্ক এন এর সম্পর্ক। সো ভাই এইটা দিয়ে সূত্র আছে এবং খুবই কঠিন একটা সূত্র আছে, দেখে তোমরা কেউই পড়ো না। সো আমি এবার এই সূত্রটা তোমাদের একটু সহজ করে দিই। এখানে যে সূত্রটা ছিল যে n ইকুয়ালস টু ওয়াই, এইটা 2y, এইটা প্লাস 1 প্লাস এইটা, ঠিক আছে, 1 প্লাস পয়সনের অনুপাত, ঠিক আছে, 1 প্লাস সিগমা। সো এখন যদি আমরা দেখি যে ভাই এটা কেমনে মনে রাখবো, আমার তো মনে থাকে না। এরকম তো আরেকটা সূত্রও আছে ভাই, সেটাও আমার মনে থাকে না। যে k ইকুয়ালস টু 3y, তারপরে 1 মাইনাস 2, এই যে পয়সন ওভার সিগমা। সো এটা ভাই কোনোটাই মনে থাকে না। আমি এইভাবে মনে রাখতাম। দেখো, আমরা ফার্স্টে কি পড়ি? আমরা ফার্স্টে পড়ি হলো তোমার y পড়ি 1 নম্বরে, 2 এ পড়ি n, আর 3 এ পড়ি k। সো n যেহেতু আমরা 2 এ পড়ি, সো n যেহেতু আমরা 2 এ পড়ি, n এর সম্মান রক্ষার্থে আমরা এখানে 2 দিয়ে গুণ করব। আর k যেহেতু আমরা 3 নম্বরে পড়ি, দেখো 1 2 3। সো k যেহেতু 3 নম্বরে পড়ি, তাই k এর সম্মান রক্ষার্থে আমরা এখানে 3 দিয়ে গুণ করব। আচ্ছা, ভালো কথা। এবার দেখো, এই 2 এর সম্মান রক্ষার্থে বা n এর সম্মান রক্ষার্থে আরেকটা জিনিস 2 বানাবো। এইখানে 1 আছে, আর এখানে তো মনে মনে কি 1 আছে না? মানে 1 দিয়ে গুণ করছি তো আমরা মনে মনে, ধরো যে এখানে 1 আছে। সো 1 আর 1 কি হলো? 2 হলো। আর এই যে k এর 3 এর সম্মান রক্ষার্থে এখানে দেখো 1 আছে, আর এখানে দেখো 2 আছে, তো 3 হলো। বাট যেহেতু একটাতে প্লাস দিছো আর একটাতে মাইনাস দিয়ে দিবা, তাহলেই কাজ হয়ে যাবে। প্রথমটাতে প্লাস দিবা, তারপরটাতে মাইনাস দিবা। তাহলে কি এই সূত্র কারো কখনো ভুল হবে? যে n এর সম্মান রক্ষার্থে y এর সামনেও 2 দিবা, y এর পরেও এমন ভাবে বসাবা যেন 2 হয়। আবার k এর সম্মান রক্ষার্থে y এর সামনে 3 দিবা এবং y এর পরেও তুমি ব্র্যাকেটের ভিতরে এমন ভাবে বসাবা যেন 3 হয় সংখ্যাগুলো মিলায়। সো এবার তাহলে আমাদের এইটা নিয়ে আপাতত কাজ। সো চলো এটা দিয়ে কাজ করি। সো 2y ইকুয়ালস টু 1 প্লাস সিগমা। সো এখন কথা বলছে যে কি দৃঢ়তার গুণাঙ্কের 2.6 গুণ। দৃঢ়তার গুণাঙ্কের ইয়ং এর গুণাঙ্ক দৃঢ়তার গুণাঙ্কের 2.6 গুণ। আচ্ছা, ওই পদার্থের পয়সনের অনুপাত কত? আচ্ছা, ভালো কথা। সো দ্যাট মিন্স যে তোমার এখানে এই রেজাল্টটা আসছে যে এইটা 2.6y, n equals to 2.6y। প্রশ্ন একটু ভুল আছে, প্রশ্নটা এইটা হবে, ঠিক আছে, এই ইকুয়েশনটা আসবে, ঠিক আছে। এটা করা ম্যাথ আগে একটু মনে হয় প্রশ্ন হয় ভুল আছে, বা প্রশ্ন তুলতে ভুল করছে, অথবা বইয়ে ভুল ছিল, ঠিক আছে। সো এটা আসবে। এখন কথা হলো যে এই 2 কে তুমি এইদিকে আহ তুমি এই 2 কে এইদিকে গুণ করো আগে, এইদিকের এইটুকুকে গুণ করে ফেলো, ঠিক আছে। 2.6y, তাহলে কি হয় 2y একের সাথে গুণ করলে, আর এইটা পরে তো সিগমা আছে, তাহলে 2y সিগমা হয়। আচ্ছা, ভালো কথা। এটাকে এদিকে নিয়ে আসো, বিয়োগ হয়ে যায়, তাই না? এটা এদিকে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে, যেহেতু ওখানে যোগ আছে বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হলে কত হয়? 0.6y হয়। আর এদিকে কি বাকি আছে? 2y সিগমা বাকি আছে। তাহলে এই 2y এদিকে ভাগ করে দাও। ভাগ যদি করে দিই তাহলে 0.6y ভাগ 2y, 2y ইকুয়ালস টু সিগমা। সো তার মানে আলটিমেটলি y কাটাকাটি যায়, আর 2 দিয়ে ভাগ করলে 0.6 কে 0.3 হয়। তাহলে সিগমা ইকুয়ালস টু কি? সিগমা ইকুয়ালস টু 0.3। তাহলে 0.3 হলো যেখানে আছে সেটা হলো উত্তর, 0.3 হলো উত্তর, ঠিক আছে। কিভাবে করবো আমরা দেখলাম, ওই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এবার আসি যে প্রান্তবেগ বা সান্দ্রতা গুণাঙ্কের হলো, প্রান্তবেগ সান্দ্রতা গুণাঙ্কের সাথে কিভাবে সম্পর্কিত। আচ্ছা, প্রান্তবেগ ভি, ঠিক আছে, ভালো কথা, ভি আরও বলে। তো এখন হলো এখানে ভি টার্মিনালও বলে, সরি ভিটিও বলে অনেক ক্ষেত্রে। তো এখন যদি আমরা আসি যে এটার সূত্র কি ছিল জানো? 2r² বাই 9 ইটা, আর এখানে হলো রো মাইনাস, ঠিক আছে, সিগমা। সো
বা ρ1 মাইনাস ρ2 দুইটা দিয়েই বলা যেত। বইটা এভাবেই লেখা ছিল। সো তার মানে দেখি তো সান্দ্রতা গুণাঙ্কের সাথে কিভাবে সম্পর্কিত? ব্যস্তানুপাতিক। মানে খ হলো এখানকার উত্তর ব্যস্তানুপাতিক। ক্রিয়ারত প্লবতা এত হলে সান্দ্র বল কত হবে? আসলে এখানে তপন স্যারের মাথায় তখন যখন প্রশ্নটা করছিল তখন তপন স্যারের মাথায় আসছে যে প্লবতা আর সান্দ্র বল মোটামুটি একই হবে। তার ধারণা এটা ছিল। আসলে যদিও হয় না, বাট স্যারই ভালো জানেন কি ভাবছিলেন। সো আপাতত আমরা যেহেতু স্যারের বই ফলো করতেছি, আমরা মনে রাখবো যে প্লবতা যেটা দেওয়া হয়েছে সান্দ্র বলের মানও সেটাই দিছিলেন স্যার। সো একই মান দেওয়া সান্দ্র বল আর প্লবতার। এরপরে যদি আসি নিচের কোন পদার্থের সান্দ্রতা সবথেকে বেশি? ভাই সান্দ্রতা মানে যে একটা জিনিসের সান্দ্রতা ততই বেশি হবে যত জিনিসটা ঘন হবে বা মানে একটু জেলি টাইপের বেশি গাঢ় হবে জিনিসটা। ঠিক আছে? সো এখন তরল পদার্থই বাট গাঢ় হবে, তাই না? সো দেখো তেল যতটা গাঢ়, দুধ ততটা গাঢ় কিনা, মধু ততটা গাঢ় কিনা, পানি ততটা গাঢ় কিনা। এর মধ্যে সবথেকে গাঢ় যেটা তার সান্দ্রতা সবথেকে বেশি। তো দেখো মধু হলো সবথেকে গাঢ় এখানে ঘন। সো মধুর সান্দ্রতা সবথেকে বেশি। এরপরে যদি আসি সান্দ্রতা গুণাঙ্কের একক কি? সান্দ্রতা গুণাঙ্কের একক আমরা কোন সূত্র দিয়ে? অনেকগুলো সূত্র দিয়ে বের করা যায়। আমার সবথেকে ফেভারিট সূত্র হলো F ইকুয়ালস টু ইটা এ ডিভি বাই ডিওয়াই। একটা সূত্র দিয়েই তো একক বের করতে হয়। সো আমি এই সূত্র দিয়ে সবসময় একক বের করতাম। দেখো F ইকুয়ালস টু কি? F ইকুয়ালস টু হলো মানে F এর একক কি? নিউটন। আমি এটা জানি না। এটাই আমার বের করতে হবে, তাই না? এটা আমার বের করতে হবে। A এর একক কি? মিটার স্কয়ার, ক্ষেত্রফল যেহেতু। আর V এর একক কি? V হলো বেগ, তাহলে মিটার পার সেকেন্ড। আর Y এর একক কি? Y হলো তোমার মিটার, ডিসট্যান্স বোঝাইতেছে, মিটার বোঝাইতেছে। সো চলো একটু কাটাকাটি করি। মিটার, মিটার কাটাকাটি গেল, তাহলে পার সেকেন্ড বাকি থাকে। তাহলে মিটার স্কয়ার পার সেকেন্ড এইদিকে যদি চলে আসে তাহলে কি হবে? এইদিকে যদি চলে আসে মিটার স্কয়ার হয়ে যাবে মিটার ইনভার্স 2, আর পার সেকেন্ড আবার উল্টায় গেলে এদিকে এসে আবার প্লাস হয়ে যাবে, সেকেন্ড হয়ে যাবে। সো আলটিমেটলি তাহলে ইটার একক কি জানো? ইটা বা সান্দ্রতা গুণাঙ্কের একক হলো এইটা। তো নিউটন মিটার ইনভার্স 2 ইনটু সেকেন্ড। তো দেখি কোনটার সাথে মিলে? একেবারে লাস্টেরটার সাথে মিলে। দেখো নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2, ওরা জাস্ট জায়গাটা একটু এক্সচেঞ্জ করছে সেকেন্ডের সাথে। ঠিক আছে? এটা হলো উত্তর। কিভাবে বের করবো? আশা করি শিখে গেছো। যে ধর্মের ফলে তরল তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরোধিতা করে সেটাকে তরলের বলা হয় কি? সান্দ্রতা বলা হয়। নট সান্দ্রতা বল, নট সান্দ্রতাঙ্ক, নট পৃষ্ঠটান, সান্দ্রতা বলা হয়। ঠিক আছে? আচ্ছা। সো এরপরে এসে সান্দ্রতা সহগের মাত্রা কোনটা? একটু আগেই বের করলাম। ইটার মাত্রা কোনটা বললাম? আচ্ছা, একক বের করলাম একটু আগেই। একক আমরা কি বের করলাম? তাহলে একক পর্যন্ত আর বের করতেছি না। নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2 আমরা মুখস্থ করব না, আমরা এটা বের করব। ঠিক আছে? বের করলাম দেখে এখন আর আমি এখানে বের করতেছি না নতুন করে। এটা হলো এম এল টি ইনভার্স 2। আর যারা কথা না শুনে মুখস্থ করবা, করো ভাই, মোস্ট ওয়েলকাম। ঠিক আছে? এল মাইনাস 2। সো এখন তাহলে আলটিমেটলি কি আসে? মিটার এল ইনভার্স 1 টি মাইনাস 1। সো মানে টি এর এখানে গুণ করলাম, এল গুণ করলাম। সো যেটা আসে, সো এখানে তাহলে উত্তর কোনটা হবে? গ হবে এখানকার উত্তর। ঠিক আছে? গ হবে উত্তর। প্রভাব গোলকের ব্যাসার্ধ কোনটা? অর্থাৎ যেই এরিয়া পর্যন্ত একটা অণুর আকর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হয় ওই অণুর প্রভাব গোলক। এটা হলো 10⁻⁻10 মিটার। এটা হলো তোমাদের বইতে লেখা আছে। ঠিক আছে? এরপর আসি সান্দ্রতাঙ্কের উপর তাপমাত্রার চাপের প্রভাবের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সান্দ্রতাঙ্ক তো হয় কার? সান্দ্রতাঙ্ক হয় দুইটা পদার্থের, তরল আর বায়বীয় বা গ্যাসীয়। ঠিক আছে? তরল আর বায়বীয়র হলো সান্দ্রতাঙ্ক হয়। সো এখন কথা হলো তরলের উপরে দুইটা জিনিসেরই ইফেক্ট আছে। একটা তাপমাত্রারও ইফেক্ট আছে, চাপেরও ইফেক্ট আছে। আর বায়বীয়ের উপরে খালি তাপমাত্রার ইফেক্ট আছে, চাপের কোনো ইফেক্ট নাই। তো তার মানে এইটা যদি কেউ বলে থাকে সেটা ভুল কথা। সো এই যে এখানে গ নাম্বার অপশনে দেখো লেখা আছে যে সান্দ্রতাঙ্ক চাপের উপর নির্ভরশীল, তাহলে কি এই কথাটা ভুল বলছে? সো চাপের উপর নির্ভরশীল নয় বললামই। সো তাহলে এটা ভুল কথা, এখানে বাকিগুলো ঠিক। সান্দ্রতা সহগের কেলভিন পরম তাপমাত্রার কি? মাত্রই বললাম যে গ্যাসের সান্দ্রতা সহগ কি আহ তাপের উপরে নির্ভরশীল, বাট চাপের উপরে নির্ভরশীল না। তো তাপের উপরে কিভাবে নির্ভরশীল? তাপের উপর নির্ভরশীল এইভাবে যে ইটা সমানুপাতিক √T। সো তার মানে তাপমাত্রার পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। সো উত্তর কোনটা হবে? বর্গমূলের সমানুপাতিক হবে এখানকার উত্তর। আচ্ছা, মানবদেহে শিরা উপশিরা দিয়ে রক্ত চলাচল করে কোন ধর্মের কারণে? রক্ত আসলে একটা সান্দ্র পদার্থ। সো রক্তের সান্দ্রতার কারণে একটাও বাকিগুলো হবে না। প্লবতা তো বাদ। পৃষ্ঠটানও হবে না। কৈশিকতা আসলে রক্ত আমাদের এত চিকন না শিরা উপশিরাগুলো যে কৈশিকতা লাগে। রক্ত একা একাই হার্টের কারণেই ফ্লো হতে থাকে, বাট ওর ভিতরে সান্দ্রতা থাকে। আচ্ছা, একই ধাতুর তৈরি দুটি গোলক যদি একটির ব্যাসার্ধ অন্যটির দ্বিগুণ হয়, ভালো কথা। গোলক দুটি তরল পদার্থে পূর্ণ একটি লম্বা জারের ভিতর দিয়ে পড়তে দেওয়া হলো ছোটটির তুলনায় টার্মিনাল গতিগত। একটু আগে টার্মিনাল গতির আমি হলো আহ মানে ইয়েটা দেখলাম, সূত্র দেখলাম। সো 2r² জি ρ1/ρ2, বা যেভাবেই তুমি এটাকে লিখতে চাও বইতে আরেকভাবে লেখা, প্যারা নাই, একই জিনিস বুঝলে একই জিনিস। তো এখানে আমি একটা জিনিস নোটিস করতেছি যে টার্মিনাল বেগের সাথে আর এর সম্পর্ক হলো, ব্যাসার্ধের সম্পর্ক হলো সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। সো আলটিমেটলি তাহলে একটার ব্যাসার্ধ যদি আরেকটা দ্বিগুণ হয় তার মানে আসলে কি হবে জানো? আসলে হলো তার মানে আমি যদি বলি যে V1
এর হলো R1 স্কয়ার আর V2 হলো R1 তো R2 স্কয়ার, তাই না? তো R2 কে আমি কি বলতে পারি যে দ্বিতীয়টার তো ব্যাসার্ধ আগেরটার দ্বিগুণ। তো 2R1 এর স্কয়ার। সো আল্টিমেটলি রেজাল্ট কি আসবে? আমরা যদি দেখি রেজাল্ট আসবে V1/V2 ইকুয়ালস টু R1 স্কয়ার বাই 4R1 স্কয়ার। তার মানে কি একটা আরেকটা 4 গুণ হবে। মানে 4 গুণ হবে। ঠিক আছে? দ্বিগুণ হলে ব্যাসার্ধ দ্বিগুণ হলে টার্মিনাল বেগ 4 গুণ হবে যেহেতু বর্গের সমানুপাতিক। আচ্ছা, এবার আসি যে রো ঘনত্ব বিশিষ্ট ইটা সান্দ্রতাঙ্ক বিশিষ্ট একটা তরলের ব্যাসার্ধের ভিতর দিয়ে একটা প্রবাহিত হচ্ছে রেনল্ডের সংখ্যা কত হবে? আচ্ছা, রেনল্ডের সংখ্যার আমি সূত্র এইভাবে মনে রাখতাম যে একটা বেগ পর্যন্ত গেলে যেখানে সংকট বেগ হয় ক্রিটিক্যাল বলে, ভি ক্রিটিক্যাল। তোমাদের এই চ্যাপ্টারে বেশ কয়েকটা ভি আছে। ভি টার্মিনাল আছে, ভি ক্রিটিক্যাল আছে। দুইটা সূত্র কিন্তু আলাদা, দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে। ভি ক্রিটিক্যালের সূত্র আমি এইভাবে মনে রাখতাম রেইটা বাই রো আর। ভাই রেইটা কেন বলতেছেন? মানে আর ই এটা হলো রেনল্ডের সংখ্যা আর ইটা আমি একটানে পড়ে ফেলতাম মনে রাখার সুবিধার্থে রেইটা। রেইটা বাই রোর। রোর মানে কি? যে সিংহের গর্জন, তাই না? তো সিংহের গর্জন দিয়ে মনে রাখতাম, রেইটা বাই রোর দিয়ে মনে রাখতাম রো ইনটু আর। সো এখন কথা হলো চাইছে কি? চাইছে হলো রেনল্ডের সংখ্যা কত? আরই চাইছে। ভাই তো এইটা কি বের করা খুব কঠিন? ভাই আরইটাকে তুমি উপরে রাখো। ঠিক আছে? রেখে ভিসি এর সাথে রো আর গুণ করে দাও। এটা যেহেতু এইদিকে তুমি গুণ করে দিতেছো। আর এটা এদিকে আনলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? সো আল্টিমেটলি কি হবে? ভিসি এর সাথে রো আর গুণ হবে আর ইটা নিচে ভাগ হবে। কোনটার সাথে মিলে চলো দেখি। প্রথমটার সাথে মিলে না, মিলে না যেহেতু ইটা স্কয়ার, এখানে কোনো ইটা স্কয়ার নাই। এটার সাথে মিলে না, 2 নাই। এই যে এইটার সাথে মিলে দেখো সবকিছুই মিলে যায়। ভিসি আছে, রো আছে, আর আছে, উপরে আছে। এন দিয়ে ওরা রেনল্ডের সংখ্যা প্রকাশ করছে। ভাই এন দিয়ে প্রকাশ করতে পারে, বাট আর ই দিয়ে ইসাক স্যারের বইতে প্রকাশ করা। আবার অনেক এই ইসাক স্যারের অনুশীলনীতে এটাকে এন দিয়ে বলছে। সো ভাই যেটা বলছে প্যারা নাই, বাট সূত্র ঠিক আছে। ওকে, সূত্র কিন্তু আমাদের এটাই ঠিক আছে। আচ্ছা, রেনল্ড সংখ্যার মাত্রা কোনটা? রেনল্ড সংখ্যা, ভাই সংখ্যার কোনো একক আছে? সংখ্যার কোনো মাত্রা আছে? নাই তো। সংখ্যার কোনো মাত্রা নাই, তোমার জাস্ট ট্রিক করার জন্য এটা দেওয়া হয়েছে। এই যে খ মানে কোনো মাত্রা নাই, সবগুলো জিরো, সো সবগুলোর পাওয়ার জিরো মানে এটার কোনো মাত্রা নাই। এরপরে আসি নিচের কোন সম্পর্কটি? স্টোকসের সূত্র। আমরা জানি স্টোকসের সূত্রটা কি, মুখস্থ থাকতে হবে। সান্দ্রতা বলের সূত্র হলো 6 পাই আর ইটা ভি। ঠিক আছে? 6 পাই আর ইটা ভি। ওকে। সো তার মানে কি 6 আর পাই তো একটা ধ্রুবক। সো এইটা ধ্রুবক যদি সরায় দেই সমানুপাতিক চিহ্ন দিয়ে আমরা এটা লিখতে পারি না যে আর ইটা ভি, আর ইটা ভি। সো বা ইটা আর ভি। সো গ এখানকার উত্তর হলো গ। এবার যদি আসি ইটা সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট মাধ্যমে আর ব্যাসার্ধের একটা গোলাকার প্রান্তিক বেগ টার্মিনাল বেগ বের করতে হবে। ক্রিয়াশীল সান্দ্র বল কত? আচ্ছা, সান্দ্র বল বের করতে বলছে। আচ্ছা, লাস্টলি সান্দ্র বল আমি বললাম সূত্র কোনটা তুমি চুজ করতেছো এটা এই চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট। শেষের দিকে সূত্রগুলো আমাদের সহজে মনে থাকে না। সো চলো দেখি এইটার সূত্র হবে এই যে এফ ইকুয়ালস টু মাত্র যেটা লিখলাম যে 6 পাই আর ইটা ভি। সো তাহলে কি এফ এর সাথে আর এর সম্পর্ক কি? সমানুপাতিক। এফ এর সাথে রো এর সম্পর্ক কি? সমানুপাতিক। এফ এর সাথে ভি এর সম্পর্ক কি? সমানুপাতিক। সো এই যে এটা ব্যস্তানুপাতিক দেওয়া হবে না, এটাতে সমানুপাতিক দেয়া, এটা হতে পারে, এটা হবে না, এটাও ব্যস্তানুপাতিক দেওয়া হবে না। সো এখানকার একমাত্র উত্তর হবে খ। ঠিক আছে? এখানকার একমাত্র উত্তর হবে খ। কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়? এটা হলো পৃষ্ঠটানের কারণে। কারণ পৃষ্ঠটানের কারণে একটা পদার্থ বা একটা প্রবাহী সবসময় সর্বনিম্ন আকারে থাকতে চায়। আর গোলকের আকার সবথেকে ছোট। গোলকের ক্ষেত্রফলের হিসাবে সবথেকে ছোট ক্ষেত্রফল হলো গোলকের। সো এইজন্য পৃষ্ঠটানের কারণে একটা পানির ফোঁটা গোল থাকতে চায়। নাহলে তো পানির ফোঁটা চারকোনা থাকতে চাইতো। হয় না। সংশক্তি বল। দেখো এখন ২ টা বল পড়বো আমরা। সংশক্তি আর আসঞ্জন, তাই না? নাম শুনছি। তো এখন একটা জিনিস মনে রাখবা, এই ২ টা গুলায় যায় প্রায়। তো আমি এভাবে মনে রাখতাম সংশক্তি হলো সেম। সংশক্তি দন্ত স দিয়ে এটা হলো সেম। আর আসঞ্জন যেটা এটা পরের স্লাইডের পরের প্রশ্নটাই হলো আসঞ্জন। সো আসঞ্জন যেটা আমরা পড়বো, সো মনে রাখবা আসঞ্জন হলো অল্টারনেট বা আসঞ্জনকে তুমি আচ্ছা অল্টারনেট তোমার জন্য কঠিন হয়ে গেলে মনে রাখতে পারো আসঞ্জন হলো অন্য। অর্থাৎ অন্য যোগ অন্য। কারণ ২ টা ভিন্ন পদার্থের মধ্যে কানেকশন হলে সেটাকে বলা হয় আসঞ্জন। আর ২ টা সেম পদার্থের মধ্যে অর্থাৎ একই পদার্থের মধ্যে কানেকশন হলে সেটাকে বলা হয় সংশক্তি। তার মানে সংশক্তি হলে একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে কানেকশন। তাহলে সেটাকে বলা হয় সংশক্তি। ওকে? আর যদি আসঞ্জন বলে তাহলে বিভিন্ন পদার্থের, বললাম না অন্য আসঞ্জন। তাহলে অন্য পদার্থের মধ্যে যদি কানেকশন হয় তখন সেটাকে বলা হয় তোমার আসঞ্জন বল। কিন্তু কথা হলো একটু শেষ পর্যন্ত পড়তে হবে, তাই না? বিকর্ষণ তো বলি নাই। আমি বলছি আকর্ষণ। সো তার মানে বিভিন্ন পদার্থের
অণুগুলোর মধ্যে যে আকর্ষণ হয়। আবার ভুলে খ দাগায় দিও না। বিভিন্ন পদার্থ দেখেই দাগায়ও না। আকর্ষণ বলছে না বিকর্ষণ বলছে শেষ পর্যন্ত পড়বা। এজন্য সবগুলো প্রশ্ন শেষ পর্যন্ত যাবা। ঠিক আছে? এরপরে আসি কোন তরলের পৃষ্ঠ শক্তি সংখ্যাগতভাবে পৃষ্ঠটানের সমান। আমরা জানি পৃষ্ঠ শক্তিকে আ ই দিয়ে বা ডেল ই দিয়ে প্রকাশ করে আর পৃষ্ঠটানকে টি দিয়ে প্রকাশ করে। তো ভাই E ইকুয়ালস টু টি সংখ্যাগতভাবে ২ টাই সমান। বাট একটু সংজ্ঞায় একটু ডিফারেন্ট আছে যে ২ টা মানের জিনিস ডিফারেন্ট বাট মান একই। ঠিক আছে? অর্থ ডিফারেন্ট বাট মান একই। আ সো এখন যদি দেখি পৃষ্ঠটানের উপর নিচের কোনটার প্রভাব নাই? পৃষ্ঠটানের উপরে চাপের কোনো প্রভাব নাই। বাকি সবকিছুরই প্রভাব আছে। দূষিতকরণ, দ্রবীভূত বস্তু, তাপমাত্রা সবগুলো রয়েছে। চাপের কোনো প্রভাব নাই। বিভিন্ন পদার্থের এটা বইতে একটা লিস্টই আছে। সবগুলো লিস্ট পড়তে হবে। মেইন ক্লাসের লিস্টগুলো বলে দেওয়া কথা। এরপরে আসি বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলতে কি বলে? মাত্রই বুঝাইলাম যে অন্য পদার্থের মধ্যে আকর্ষণ হলে কি বলি? আসঞ্জন বলি। সো উত্তর হলো আসঞ্জন নট সংশক্তি। আর একই পদার্থের হলে কি বলি? আকর্ষণ বলকে আমরা সংশক্তি বলি। সেম হলে সংশক্তি। এরপরে যদি আসি পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তি টি আর ই এর মধ্যে সম্পর্ক কি? মাত্রই লিখলাম ই আর টি সংখ্যাগতভাবে একই অর্থাৎ ই ইকুয়ালস টু টি। আচ্ছা, এরপরে যদি আমরা আসি পৃষ্ঠ শক্তির একক কোনটা? ভাইয়া শক্তি, তাই না? একটু আগে পৃষ্ঠ শক্তি জুল খুঁজতাম। আমি চোখ বন্ধ করে আগে জুলই খুঁজতাম। বাট জুল দেখতেছি না। সো আসলে পৃষ্ঠ শক্তির একটু কাহিনী আছে। পৃষ্ঠ শক্তি মাত্র কি জানো? পৃষ্ঠ শক্তি বললামই তো যে হলো আ ই, তাই না? E ইকুয়ালস টু টি। এখন টি এর সূত্র আমরা না জানলে পড়ে ফেলতে হবে F/L। তো F এর একক কি ভাইয়া? F এর একক নিউটন আর L এর একক কি? মিটার। সো নিউটনকে মিটার দিয়ে ভাগ করা হইছে। তার মানে টি এর একক কি? টি এর একক হলো নিউটন মিটার ইনভার্স। যেহেতু ভাগ করা হয়েছে আর ই এর একক কি গেস করো ভাই? একই একক। যেহেতু ২ টা সমান তাহলে নিউটন মিটার ইনভার্সই হবে এখানকার পৃষ্ঠ শক্তির একক। এরপরে যদি আসি ৫০ মিটার উঁচু থেকে ২ টা শিলাপিণ্ড ব্যাসার্ধের অনুপাতে এত শিলাখণ্ড দুটির অন্তবেগ কত? একটু আগে কি দেখাইলাম? আমরা সূত্র থেকে দেখলাম যে অন্তবেগ টার্মিনাল বেগ হলো r স্কয়ার এর সমানুপাতিক, তাই না? ওই যে ফুল সূত্র থেকে 2r স্কয়ার g ρ1 মাইনাস ρ2 ডিভাইডেড বাই 9 ইটা। ওই সূত্র থেকে আমরা দেখলাম। সো একটা আরেকটার ডাবল হলো 1:2 হলে ব্যাসার্ধ টার্মিনাল বেগ স্কয়ার হয়ে যাবে। তাহলে 1 স্কয়ার কত? 1 আর 2 স্কয়ার কত? 4। তাহলে উত্তর আবার শেষে গ দাগায়ও না, ঘ হবে এখানকার উত্তর। ঠিক আছে? যেহেতু সমানুপাতিক, ওকে? সো এবার যদি আসি যখন পানিতে কিছুটা ডিটারজেন্ট মিশানো হয় তখন পৃষ্ঠটান কি হয়? ভাই ডিটারজেন্ট একটা জৈব পদার্থ। সো জৈব পদার্থ মেশালে তোমরা যারা বই পড়ছো তারা জানো যে পৃষ্ঠটান হ্রাস পায়। সো তাহলে পৃষ্ঠটান হ্রাস পাবে। আচ্ছা। সো এবার যদি আসি পৃষ্ঠটানের একক কি? মাত্রই পড়াইলাম পৃষ্ঠটানের একক কি? পৃষ্ঠটানের যে টি এর ফর্মুলা আমি দেখাইলাম মাত্রই যে F/L। সো F/L যদি হয় তার মানে পৃষ্ঠটানের একক হলো নিউটন মিটার ইনভার্স 1। সো নিউটন মিটার ইনভার্স এটাই হলো এখানে পৃষ্ঠটানের একক। আ নিউটন মিটার ইনভার্স এইটা হবে পৃষ্ঠটানের একক। ঠিক আছে? এটা হবে এখানকার একক। সো এটা ভুলে দেওয়া আছে। সো নিউটন মিটার ইনভার্স এটা হলো পৃষ্ঠটানের একক দেওয়া হবে। এটা আমি তাহলে মনে হয় মিস করে গেছি। নাইলে এই স্লাইডটা আমি ঠিক করে দিতামই। ঠিক আছে? সো এটা হলো মিস হয়ে গেছে। আচ্ছা। সো এখন চলো দেখি পৃষ্ঠটানের মাত্রা সমীকরণ কি? পৃষ্ঠটানের মাত্রা সমীকরণ হলো তোমার মাত্র কি বললাম? একক পারি যেহেতু মাত্রা সমীকরণও পারবো। একক কি? নিউটন মিটার ইনভার্স। তো এটার কি? নিউটনের মাত্রা কি? mLT ইনভার্স টু মিটার ইনভার্স মানে L ইনভার্স। সো আল্টিমেটলি তাহলে কি আসে বা ইকুয়ালস টু কি আসে? L কাটাকাটি চলে যায় T ইনভার্স 2। MT ইনভার্স 2 হলে এখানকার একক আসবে, মাত্রা আসবে। বৃষ্টির একটা ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ফোঁটা হয়ে গেলে ফোঁটাগুলোর সর্বমোট কি হয়? আচ্ছা ভাইয়া, বৃষ্টির পানির ভেঙে ফোঁটা অনেকগুলো ফোঁটা হয়ে যাচ্ছে। বড় একটা ফোঁটা অনেকগুলো ফোঁটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো আসলে ওইখানে আয়তন তো সেম থাকে। আয়তন তো হ্রাস বৃদ্ধি পাবে না। আয়তন তো সেম। জিনিসটা যেহেতু ভেঙে যাচ্ছে, মেইন ক্লাসে এটা পড়াবে। আয়তন সেম থাকে বাট ক্ষেত্র মানে ওই যে এরিয়া অনেক বেশি এক্সপোজড হয়ে যায়। অনেক বেশি এরিয়া দেখা যায়। অর্থাৎ ওর ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে যায়। ক্ষেত্রফল হ্রাস পায় না, ক্ষেত্রফল অপরিবর্তিতও থাকে না, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে যায়। বাট আয়তনটা অপরিবর্তিত থাকে, আয়তন সেম থাকে। আচ্ছা। এরপর যদি আসি পানির পৃষ্ঠটান এত হলে পৃষ্ঠ শক্তি কত? মাত্র শিখাইলাম পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তি একই। T ইকুয়ালস টু E মাত্রই শিখাইলাম। তাহলে হুবহু সেম জিনিসটা বসায় দাও কোনটা? ঘ। ঠিক আছে? ঘ হলো হুবহু সেম উত্তর। আচ্ছা, কর্পূরের পানিতে নাচা ড্যান্সিং অফ ক্যাম্ফর। ক্যাম্ফর মানে কর্পূর, ইংলিশটা শিখে যাও। এটা কোন ধর্মের কারণে হয়? পৃষ্ঠটানের কারণে হয়। পৃষ্ঠটানের কারণে কর্পূরটার পানির ভিতরে ঢুকতে পারে না, উপরেই নাচানাচি করতে থাকে। ঠিক আছে? আচ্ছা, সো তলটান বা পৃষ্ঠটান। ঠিক আছে? পৃষ্ঠটানকেই তলটান বলা হচ্ছে। চক আর বোর্ড। চক কি? ভাই চক হলো একটা অন্য পদার্থ আর বোর্ড আরেকটা ডিফারেন্ট পদার্থ। তো ২ টা ভিন্ন পদার্থের মধ্যে যে আকর্ষণ হয়, অন্য পদার্থের মধ্যে যে আকর্ষণ হয় সেটাকে আমরা কি বলি? আসঞ্জন বলি। আর সেম হলে সংশক্তি বলতাম।
তাপমাত্রা বৃদ্ধি পেলে ত্বয়টান কি হয়? ত্বয়টানের প্রভাবকগুলো পড়তে বললাম। তাপমাত্রা বৃদ্ধি পেলে ত্বয়টান হ্রাস পায়। ঠিক আছে? যেরকম জৈব পদার্থ মিক্স করলে হ্রাস পেল। ডিটারজেন্ট মিক্স করার কারণে হ্রাস পেল। একটু আগের একটা প্রশ্নে আমরা দেখলাম। আচ্ছা, জলীয় বাষ্পের সংস্পর্শে থাকলে পানির পৃষ্ঠটান কত? সবগুলোই একই জায়গার একই পৃষ্ঠার প্রশ্ন কিন্তু একসাথে করে দেওয়া আছে। দেখছো? ওগুলো কিন্তু সেম জায়গা থেকে এই প্রশ্নগুলো সবগুলো আসছে। জলীয় বাষ্পের সংস্পর্শে থাকলে পৃষ্ঠটান হয় পানির ৭০ × 10⁻³ আর যদি জলীয় বাষ্পের সংস্পর্শে না থাকতো নরমাল বাতাসের সংস্পর্শে থাকতো তাহলে পৃষ্ঠটান একটু বেশি হতো ৭২ × 10⁻³ সো বাতাসের সংস্পর্শে থাকলে একটু বেশি থাকে। আচ্ছা। এরপর দেখি কোন তরলের পৃষ্ঠের ক্ষেত্রফল ১ একক বৃদ্ধি করতে কৃতকাজকে কি বলে? ক্ষেত্রফল ১ একক বৃদ্ধি করতে পৃষ্ঠ শক্তি বলা হয়। ঠিক আছে? যেহেতু কাজ আর শক্তির একক সেম সো পৃষ্ঠ শক্তি বলা হয়। একই প্রশ্ন দেখো বৃষ্টির ফোঁটা ভেঙে ছোট, ছোট অনেকগুলো ফোঁটায় পরিণত হলো। মোট আয়তন একই থাকবে, আয়তন হ্রাস পাবে না, আয়তন বৃদ্ধিও পাবে না। আয়তন একই থাকবে। বাট ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল হ্রাস পাবে না। ওকে? সো আমরা এটা দেখলাম। এরপরে দেখি 25°C তাপমাত্রায় কোন তরলের উপরিতলে এত একটা লম্বা হালকা অনুভূমিক তারকে এতটুকু টেনে উঠানো হলো, পৃষ্ঠটান কত হবে? আচ্ছা, এখন কথা হলো আমরা তো বারবারই একটা সূত্র লিখে আসতেছি ভাইয়া T=F/L কিন্তু এই L কিন্তু চেঞ্জ হতে পারে কারণ কি? ডিপেন্ডিং অন যে আমি যখন একটা কলম উঠাচ্ছি, কলমের ২ দিকে পানি টানতে থাকে। পানিটা থেকে একটা পানির ভিতরে ধরো আমি কলম রেখে দিলাম। এই কলমটাকে যদি আমি উপরে উঠাতে চাই, এই কলমটিকে ২ দিক থেকে টান দিবে পানিটা। বা একটা কাঠিকে ২ দিক থেকে টান দেয় পানিটা। সো যেহেতু ২ দিক থেকে টান দেয়, তাই এর দৈর্ঘ্যের দ্বিগুণ করা লাগে, 2 গুণ করা লাগে। যদি আমি একটা ধরো এই ফোনটাকে যদি আমি পানির ভিতরে ফেলে দিতাম, কোন একটা বস্তু, তখন একে চারিদিক থেকে টান দিত। তখন এটাকে আমরা ৪ দিয়ে গুণ করতাম। ঠিক আছে? মানে একটা বর্গক্ষেত্র হলে ৪ দিয়ে গুণ করতাম। আর একটা সোজা একটা জিনিস বলে এটাকে আমরা ২ দিয়ে গুণ করতেছি। আচ্ছা। সো এখন তাহলে আমরা সূত্রের মানগুলো বসাই যে F কত? কতটুকু বল? 4.32 × 10⁻³ আচ্ছা। আর লম্বা কত? লম্বা হলো 0.08 এর সাথে ২ গুণ করব। সো ভাই এখন কাটাকাটি করে ফেলি চলো। কাটাকাটি যদি আমরা করে ফেলি তাহলে এখানে ২ দিয়ে কাটলে কত আসে? ২ দিয়ে কাটলে আসে ২.16 ঠিক আছে? এক হলো ৪ এর ভিতর ২ বার যায়, ৩ এর ভিতর ১ বার যায়। ১ বাকি থেকে ১২ এর ভিতর ৬ বার যায়। সো তাহলে এটা ২.১৬ আসে। আচ্ছা 0.08 দিয়ে ২.১৬ কে আমার কাটাকাটি করা লাগবে, তাই না? বেশ ঝামেলার একটা জিনিস। সো আমি করি কি? উভয় পক্ষকে ১০০ দিয়ে গুণ করে ফেলি। উপরেও ১০০ দিয়ে গুণ করি, নিচেও ১০০ দিয়ে গুণ করি। ঠিক আছে? করলে আমার দশমিক দেখলেই ভাই দশমিক দেখলেই মনে হয় যে হাতে কলমে করা সম্ভব না, আসলেই কঠিন হয়। ভাই দশমিক রেখে তুমি কঠিন করতে পারবা না। দশমিক রেখে করতে পারবা না। জিনিসটা কঠিন হয়ে যায়। ১০০ দিয়ে গুণ করো উভয় পক্ষকে। তাহলে তো ঝামেলা সব মিটে যায়। ২১৬ আর নিচে হয়ে যায় ৮। আর উপরে আছে এমনিতে তো 10⁻³ উৎপাত তো আছেই। ৮ দিয়ে যদি ভাগ করি দেখো ৮ যায় কয়বার? ২ বার। ৮ দুগুণে ১৬ থাকে কত? ৫। ৫ ৬ ৫৬, ৫৬ এর ভিতরে যায় ৭ বার। তাহলে ২৭। ২৭ × 10⁻³ এইটা হলো এখানকার উত্তর। তো দেখি তো আছে কিনা? ওই যে লাস্টেরটা আসলে ওইটাই একই কথা 2.7 × 10⁻²। সো তাহলে ঘ হবে এখানকার উত্তর। ঘ হলো এখানকার উত্তর। আচ্ছা, এরপর যাই বায়ুর সংস্পর্শে থাকলে পানির তলটান কত? একটু আগে শিখাইলাম, লিখলাম বায়ুর সংস্পর্শে থাকলে স্বাভাবিক অবস্থায় তলটান হলো ৭২ আ নিউটন মিটার ইনভার্স। ঠিক আছে? তাই না? তো ৭২ × 10⁻²। সো এখন কথা হলো যে ৭২ টাকে যদি আমি ডাইনে কনভার্ট করতে যাই, ৭২ নিউটন মিটার ইনভার্স। তো একক চেঞ্জ করে গেছে। দেখো এইজন্য হয়ে গেছে ঝামেলা যে ভাই মিলতেছে না কেন? কোন এককটা হবে এখানে আসলে? সো ৭২ নিউটন মিটার ইনভার্স দ্যাট মিনস কি? ৭২ নিউটন আছে পার ১ মিটারে। তো মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যাই। মিটারটাকে সেন্টিমিটারে নিলে কত হয়? ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। আচ্ছা ভালো কথা। আর ১ নিউটন সমান কত ডাইন? ১ নিউটন সমান 10⁵ ডাইন। ঠিক আছে? সো তার মানে আল্টিমেটলি আ এখানে তোমার যদি কাটাকাটি যায়, কাটাকাটি গেলে হবে কি জানো? ৭২ × 10⁻³ ডাইন সেন্টিমিটার, ডাইন পার সেন্টিমিটার। আচ্ছা। সো তোমাদের এই যে যেই স্যারের বইয়ের প্রশ্ন এটা তপন স্যারের বইয়ের প্রশ্ন, সেই অনুযায়ী স্যার হলো করছে কি স্যাডলি স্যার হলো এটাকে খ উত্তর নিছে। ঠিক আছে? এটাকে স্যার খ উত্তর নিছে। আমার যদ্দূর মনে পড়ে আচ্ছা ডিরেক্ট খ মুখস্থ করো, খ উত্তর নিছে স্যার। আমি জানি না কেন খ উত্তর নিছে। কিছু প্রশ্ন বললাম যে ভুল থাকবে, উনি খ উত্তর নিছে, এটা ভুল। আচ্ছা, পানির পৃষ্ঠটান কত? পানির পৃষ্ঠটান মাত্রই দেখলাম। যদি কোন কিছু বলা না থাকে তার মানে কি নরমাল বাতাসের সংস্পর্শে। বাতাসের সংস্পর্শে মানে ৭২ × 10⁻³ আচ্ছা। সো তাহলে এটা খ। ঠিক আছে? এরপরে যদি আসি একক দৈর্ঘ্যের একটা বর্গাকার কাঠামোকে সাবানের ফেনাতে ডুবানো হলো। কাঠামোটিকে বাইরে আনা হলে তখন এর উপরে একটা সাবানের ফিল্ম পাওয়া যায়। সো হাবিজাবি ৭১৭ আমি মাত্র যে টেকনিক শিখাইলাম অর্থাৎ পৃষ্ঠটান হিসাব করবা কিভাবে জানো? যে কয় দিক থেকে তোমাকে টান দিচ্ছে। সো একটা বর্গাকার কাঠামো, একটা বর্গ। তো বর্গক্ষেত্র মানে কি এর এক দিকে L, একদিকে L, একদিকে L, একদিকে L। সো ৪ দিক থেকে ৪ টা L কে টান দেয়। তাহলে কত হবে?
4 4 গুণ হবে। যা পৃষ্ঠটান নরমালি পৃষ্ঠটান হতো টি। তাহলে এখন ৪ গুণ হবে। 4 ইনটু টি হবে। তাই না? কিন্তু এখনো রহস্য শেষ হয় নাই। সাবানের যে বাবল, ওরা তো খালি উপর থেকে টান দেয় এরকমও না। বর্গাকারটাকে পুরাটুকুকে চুবানো হইছে। চুবানোর ফলে উপরেও যেরকম একটা সাবানের বাবল তৈরি হইছে, নিচেও একটা সাবানের বাবল তৈরি হইছে। তার মানে উপরে 4 টি আছে এবং নিচে আরো 4 ইনটু টি আছে। তাহলে টোটাল আল্টিমেটলি কত 8 পাবা? 8 টি পাওয়া। সো মানে ব্যাপারটা বুঝছো কিনা? বর্গাকার ক্ষেত্র, সো এই কারণে বাবলের মানে পৃষ্ঠটান ইউজুয়ালি এখানে পৃষ্ঠটান হতো ৪ দিয়ে করতে হতো। কিন্তু সাবান যেটা যদি নরমাল পানি হতো তাহলে উত্তর হতো 40। কিন্তু এটা কি নরমাল পানি না সাবানের ফেনা? সাবানের ফেনা। সাবানের ফেনা নরমাল পানির মতো না। পানি হলে জাস্ট একদিক থেকে টানতো, নিচের দিকে টানতো। আর সাবানের ফেনা পুরা জিনিসটাকে উপরের দিকেও থাকে সাবানের ফেনা, নিচের দিকেও থাকে সাবানের ফেনা। তো তাহলে সাবানের ফেনা ২ দিয়ে আবার গুণ করতে হয়। 40 কে আবার ২ দিয়ে গুণ করতে হয়। তখন 80 হয়ে যায় জিনিসটা। সো উত্তর হবে কি? উত্তর হবে 80। আচ্ছা। এরপরে আমরা দেখি যে রোএস আর রোয়েল অর্থাৎ একটা সলিডের ঘনত্ব আর একটা লিকুইডের ঘনত্ব কার বেশি আ এবং এইটার স্পর্শকোণ এটা হলো কোনটা সঠিক? আমরা দেখব যে যদি আ ধরো একটা কঠিন পদার্থ, নিচে একটা সলিড বা কঠিন পদার্থ আর উপরে ধরো যে কোনো একটা লিকুইড বা তরল পদার্থ, ঠিক আছে? তো উপরে আছে কোনো একটা তরল পদার্থ, লিকুইড একটা পদার্থ, ঠিক আছে? লিকুইড একটা পদার্থ। সো লিকুইডের ঘনত্ব যদি বেশি হয় তখন ওরা এরকম মানে স্থূলকোণ করে থাকে, ঠিক আছে? অ্যাঙ্গেলটা স্থূলকোণ করে এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা কি হয়? থেটাটা বড় হয়। আর যদি এই লিকুইডটা যদি হলো তোমার ইয়ে হতো, ঠিক আছে? ধরো যে সলিড হলো নরমাল সলিড তো আছে। আচ্ছা লিকুইডটা যদি এমন হতো যে লিকুইডটা পাতলা, তখন হলো অ্যাঙ্গেল এরকম হতো। তখন অ্যাঙ্গেল হতো এরকম। সো অ্যাঙ্গেল এরকম মানে কি? এখানে কি? এখানে হলো অ্যাঙ্গেল কত? এখানে হলো অ্যাঙ্গেল সূক্ষ্মকোণ। ঠিক আছে? সূক্ষ্মকোণ। তো সবসময় অ্যাঙ্গেল মাপবা কিসের ভিতরে? সবসময় একটা কথা মনে রেখো, তোমরা অনেক সময় ভুল মাপো যে ভাইয়া এখানে তো কোণ হলো দেখাচ্ছে এই যে এই কোণটা তো সূক্ষ্মকোণ দেখতেছি। না ভাইয়া, কোণ মাপবা ভিতরেরটা। সবসময় মনে রাখবা পানির ভিতরে কোণ মাপবা বা তরলের ভিতরে কোণ মাপবা। এই যে কোণ মাপবা এইটা, নট এইটা কোণ মাপবা। এইটা কোণ মাপবা না। এটা কোণ মাপবা না, কোণ মাপবা সবসময় তরলের ভিতরে বা পানির ভিতরে। সো যাই হোক, এখন আমরা কি বুঝতেছি যে যদি আ সলিডের ঘনত্ব যদি হলো বেশি হয় লিকুইডের থেকে, তখন অ্যাঙ্গেল হলো ৯০ এর থেকে কম হয়। তো থিটা ৯০ এর থেকে কম হয়। আচ্ছা আমার কথা তাহলে আমি আগে লিখে নিই। তারপর আমরা মিলাবো। যদি সলিডের ঘনত্ব লিকুইডের থেকে বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে থিটা হবে ৯০ এর কম। আর যদি ভাইস ভার্সা কাহিনী হয় যে সলিডের ঘনত্ব লিকুইডের থেকে কম, তাহলে সেই ক্ষেত্রে থিটা হবে বেশি, ৯০ এর বেশি হবে। তো তাহলে আল্টিমেটলি কোনটা হবে? চলো মিলাই। প্রথমটা কি হবে? না ইকুয়াল টু হবে না, ইকুয়াল টু হবে না। ভাই ইকুয়াল টুর কোনো কাহিনী নাই। বাদ দাও এই ২ টা। এরপর গ আর ঘ এর মধ্যে উত্তর আছে। রো এস গ্রেটার দ্যান এল, থিটা গ্রেটার দ্যান 90। না এটা হবে না, ঘ হবে এখানকার উত্তর। ঘ হলো এখানকার উত্তর। চলো দেখলাম। একটি তরল আর একটা কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণ কোনটি হলে তরল পদার্থ কি কঠিনকে ভেজাবে না? এই যে একটু আগের ছবি যেটা দেখাইলাম যে কোনটা ভেজাইতেছে? দেখি তো কোনটা ভেজাইতেছে? এইটা ভেজাইতেছে। অর্থাৎ সূক্ষ্ম কোণ হলে ভেজায়, বাট যখন এই যে স্থূল কোণ হয় তখন ভেজায় না। সো তার মানে যে কি স্থূলকোণ আর সূক্ষ্মকোণ তুমি যদি না চিনো তাহলে কপালে দুঃখ আছে। এখানে একটাই স্থূলকোণ আছে ১১০, তাহলে এইটা ভেজাবে না। ঠিক আছে? এটা ভেজাবে না। এরপরে যদি আসি যে ঘনত্ব তরল কোনটা স্থূলকোণ কোনটা হবে? দেখো যেটার ঘনত্ব সবথেকে বেশি সেটা হলো স্থূলকোণ হবে। কোনটার ঘনত্ব এখানে সবথেকে বেশি? বললামই লিকুইডের ঘনত্ব সবথেকে বেশি হলে সেটা স্থূলকোণ করবে ঘ। তাই না? পারদের ঘনত্ব এখানে সবথেকে বেশি। মানে ওটা লাস্টেরটা হলো পারদেরটা দিয়ে রাখছে ১৩.৬ ইনটু 10^3 এটা হলো পারদের। সো পারদ ইউজুয়ালি ওই যে স্থূলকোণ করে থাকে, ভেজায় না। কোন কাঁচকে ভেজায় না। কাঁচ আর পারদের স্পর্শকোণ কত? মাত্র কি বললাম? কাঁচ আর পারদ সবসময় স্থূলকোণ করা থাকবে না। তার মানে কি? খ হবে না উত্তর। স্থূলকোণ মানে কি? ৯০ থেকে বড়, ১৮০ থেকে ছোট। আচ্ছা, এরপরে যদি দেখি ওটা বুয়েটের প্রশ্ন ছিল কিন্তু আগেরটা। যেসব তরল কাঁচকে ভেজায় না তাদের স্পর্শকোণ কত? ১০০ বার বললাম সেম প্রশ্ন, ৯০ এর চেয়ে বড় হবে। না ভেজালে ৯০ এর চেয়ে বড়, আর ভেজালে ৯০ এর থেকে ছোট। স্পর্শকোণ যদি ৯০ এর কম হয় তাহলে কেমন হবে? চলো এটা একটু ছবি আঁকায় বোঝাই। ধরো একটা হলো আ পাইপ আছে, এই পাইপের ভিতরে কি আছে? পানি আছে বা সামথিং কোন একটা লিকুইড আছে। তো লিকুইডটার যদি এরকম অবতল হয় তার মানে তার স্পর্শকোণ আমি কোথায় সবসময় স্পর্শকোণ বলছি? আমি কি বাইরে মাপতে বলছি না ভিতরে মাপতে বলছি? সবসময় ভিতরে মাপবা। সবসময় যেই তরলটা আছে সেই তরলটার ভিতরের দিকে মাপবা। মানে কোণটাকে এমনভাবে রাখবা যেন কোণটা পানির ভিতরে বা তরলটার ভিতরে থাকে। যদি এইটা এরকম হতো, যদি আমি ছবিটা আঁকাইতাম যে এরকম, আ তাহলে তুমি হলো তাও কিন্তু সেম ভাবেই মাপতা। দেখো এভাবে মাপতে করতেছি তাও কিন্তু অ্যাঙ্গেল কিন্তু এইটা নিতাম। অর্থাৎ দেখো স্থূলকোণ হলে উত্তল হয়। আর সূক্ষ্মকোণ হলে
অবতল হয়। তাহলে এখানে ৯০ এর কম মানে কি? সূক্ষ্ম কোণ। তাহলে কেমন হবে? অবতল হবে। ঠিক আছে? অবতল হবে। এরপরে যদি দেখি রূপার বিশুদ্ধ পানি, এটা মুখস্থ তথ্য ৯০ ডিগ্রি। এক্কেবারে পারফেক্ট যে রূপার বিশুদ্ধ পানির মধ্যে পুরা এইরকম করে এক্কেবারে স্ট্রেইট কাট ৯০ ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। ঠিক আছে? এরকম একটা ইয়ের মধ্যে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। ওকে? ৯০ ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। এরপরে যদি দেখি একটি তরল আর একটি কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণ কোনটি হলে ভিজাবে না ভাই? একই কথা ঘুরায় ফিরায় ৯০ এর বেশি যেটা সেটা। ঘ হলো এখানে ৯০ এর বেশি, এটা ভেজাবে না। যেসব তরল পদার্থ কাঁচকে ভেজায় তাদের স্পর্শকোণ কত? এখন কথা ঘুরায় ফেলছে, আবার সব আহ আ খেয়াল করে প্রশ্নটা দেখো, ভেজাই বলছে। সো ভেজাই যারা তারা কি ৯০ এর থেকে ছোট, সূক্ষ্ম কোণ হবে। সো ঘ হবে এখানকার উত্তর। এরপরে যদি দেখি কোন তরলের তলে আ তল সমতল হয়, আধারের প্রাচীরের তরলের স্পর্শকোণ কত? আচ্ছা, সমতল হয়। সমতল মানে কি? একটা টেস্ট টিউবের ভিতরে বা একটা কৈশিক নালীর ভিতরে সমতল হইছে। সমতল মানে আমরা কি অ্যাঙ্গেল ভিতরের দিকে মাপবো? ৯০ ডিগ্রি। পারফেক্টলি ৯০ ডিগ্রি। না অবতল না উত্তল। অবতল হলে সূক্ষ্ম কোণ, উত্তল হলে স্থূল কোণ। আর যেহেতু সমতল তার মানে এটা হলো ৯০ ডিগ্রি। আচ্ছা, ছবি আঁকায় পড়বো তাহলেই হবে। পরীক্ষার খাতায় রাফ করার জায়গা থাকবে, ছবি আঁকায় নিবা শর্ট করে। ভাই প্যারা কি? ১ মার্ক পেয়ে যাচ্ছ। পানির উপর একটা ইস্পাতের ব্লেড ভেসে থাকে। ভেসে থাকে কারণ পৃষ্ঠটানের জন্য। ঠিক আছে? ভেসে থাকে এরকম হালকা জিনিস ভেসে থাকে পৃষ্ঠটানের জন্য। কিন্তু প্রশ্নটা যদি এরকম করত যে হলো জাহাজ কেন পানিতে ভেসে থাকে? তখন উত্তর হতো প্লবতা। কিন্তু এখন প্রশ্ন যদি করে যে পোকা কেন পানিতে ভেসে থাকে? ব্লেড কেন পানিতে ভেসে থাকে? সূঁচ কেন পানিতে ভেসে থাকে? উত্তর হবে পৃষ্ঠটান। ঠিক আছে? হালকা পাতলা জিনিসগুলোর জন্য উত্তর হলো পৃষ্ঠটান। ব্লটিং পেপার কি করে? ব্লটিং পেপার হলো পানি শুষে নেয়। তো ওর ভিতরে ছোট্ট মানে সূক্ষ্ম ছিদ্র থাকে, পাইপ নালী থাকে। তো সূক্ষ্ম যে নালীগুলো থাকে তাদেরকে কৈশিক নালী বলে। সো কৈশিক ক্রিয়ার কারণে এটা হলো তোমার শুষে নেয়। আচ্ছা, এবার যদি যাই কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়? মাত্রই বুঝালাম যে আ যেটা হলো তোমার তলটান, পৃষ্ঠটান। পৃষ্ঠটান একটা জিনিসের ক্ষেত্রফলকে সবথেকে সর্বনিম্ন রাখতে চায়। সো এখানে তাহলে পৃষ্ঠটানের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়। আর গোলাকৃতিই হলো সবথেকে সর্বনিম্ন ক্ষেত্রফল আরকি গোলাকৃতিরই থাকে। ওকে? সো এইজন্য এটা হয়। গাছের গোড়ায় বালি জমলে কি হয়? আচ্ছা, বালি পানি ধরে রাখতে পারে না। ওর ওই যে কৈশিক ক্রিয়াটা নাই। যেহেতু পানি ধরে রাখতে পারে না, এজন্য ওই যে মরুভূমির গাছ-টাছ, মরুভূমির পানি অনেক নিচে থাকে। আর ধরো যে কাদা টাইপের মাটিগুলোতে কৈশিক ক্রিয়া অনেক বেশি থাকে। ওর ভিতরে পানি আটকায় থাকে। সো যেহেতু বালি পানি ধরে রাখতে পারে না, এইজন্য গাছগুলো মরে যায়। এই যে বালি কৈশিক নদের কাজ করতে পারে না। কারণ ও তো গুড়া। সো পানি ধরে রাখতে পারে না, শুকায় যায়। তখন হলো গাছগুলো মারা যায়। আচ্ছা, সো থ্যাংক ইউ তোমাদের সবাইকে। এইটা একটা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার ছিল। যারা শর্ট সিলেবাস পড়ে আসছো তাদের জন্য, যারা ফুল পড়তেছো তাদের জন্য তো আলহামদুলিল্লাহ। সো তাও তোমরা একটু মনোযোগ দিয়ে চ্যাপ্টারটা পড়ো। চ্যাপ্টারের শেষের দিকের পার্ট গুলো বা এই চ্যাপ্টারটা কেন যেন স্পেসিফিক্যালি পোলাপান এভয়েড করে। শেষের দিকের ম্যাথ গুলো, সান্দ্রতা, কৈশিকতা এগুলো একটু ভালো করে বুঝে পড়তে চায় না। সো এই ক্লাসটা করে আশা করি কিছু তো বুঝছো, বাট পারফেক্টলি বোঝার জন্য তোমার হলো মেইন ক্লাসটা করতেই হবে। ঠিক আছে? তাহলে তুমি পারফেক্টলি বুঝবা। থ্যাংক ইউ এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার জন্য। আল্লাহ হাফেজ।